এই পার্টটা বাকি আছে, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই। তো আমরা এখন ওই ম্যাথের ওই অংশটুকু কিন্তু একটু পরে যাব। আমরা আমাদের যে কিছু পড়াশোনা আছে পড়াশোনাটা একটু কমপ্লিট করে ফেলি, রাইট? জি স্যার। জি স্যার। সো আমরা আজকে দেখব চ্যাপ্টার 10, চ্যাপ্টার 12 এন্ড চ্যাপ্টার 14। তিনটা চ্যাপ্টার ইজ ভেরি লিমিটেড, অত বড় কিছু নাই। এখান থেকে পরীক্ষার প্রশ্ন কিছুটা আসে, খুব বেশি পরিমাণ আসে না একেবারে। তো আমরা আজকে উইল সি দ্য চ্যাপ্টার 10, চ্যাপ্টার 12 এন্ড চ্যাপ্টার 14, রাইট? জি স্যার। So আমরা যদি দেখি chapter 10 is about structure and regulation of the accountancy profession. আমরা যারা আছি we are here, আমরা অ্যাকচুয়ালি মানে কি বলে যারা ইঞ্জিনিয়ার, ডক্টর এন্ড লয়ার, মানে আমরা আসলে আমরা আছি কোন প্রফেশনাল লোক? আমরা অ্যাকাউন্টেন্সি প্রফেশন বিলং টু অ্যাকাউন্টিং, রাইট? জি স্যার, অ্যাকাউন্টেন্সি প্রফেশনে। Yes, we are the accountant, and we will be the accountant, professional accountant, and accountancy, professional accountancy would be our profession, right? Accountancy profession. Yes sir. তো এখানে আমরা আপনারা যারা আছেন, আপনারা যারা প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট হওয়ার পথে, you are on the way to be a professional accountant. So এই আপনার যে প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট, এই যে আপনার প্রফেশনটার এর স্ট্রাকচার এবং রেগুলেশন কি, মানে আপনার এই অ্যাকাউন্টিং বডিটা, অ্যাকাউন্টিং প্রফেশনকে কারা আসলে রেগুলেট করে, সো এই জিনিসটা জানাটা খুব জরুরি না? জি স্যার। এটা কারা রেগুলেট করে? সো হাউ ইজ দ্য অ্যাকাউন্টেন্সি প্রফেশন রেগুলেটেড? অ্যাকাউন্টেন্সি প্রফেশন কিভাবে রেগুলেটেড হয় আসলে? ওকে, সো অ্যাকাউন্টেন্সি প্রফেশন কিভাবে রেগুলেট হয়, এক্ষেত্রে আমরা যদি দেখি ফলোইং আপনার মানে যে তিনটা এরিয়াস, গভর্নমেন্ট, দ্য প্রফেশন মানে সেলফ রেগুলেশন এন্ড ওভারসাইট মেকানিজম। মানে গভর্নমেন্ট এট লার্জ, গভর্নমেন্ট কি করে অ্যাকাউন্টেন্সি প্রফেশন রেগুলেট করে এজ এ হোল, এন্ড দেন আমাদের প্রফেশন ইটসেলফ মানে আইসিএবি it's a body, professional body. So and then an oversight mechanism. তো পৃথিবীর বিভিন্ন দেশেই মানে একটা ওভারসাইট মেকানিজম ছিল, মানে জাস্ট আইসিবির কিছু কিছু জায়গায় গাইডলাইন দেওয়ার জন্য এটা মানে মানে সবকিছু এস পার মানে চলছে কিনা, এই ধরনের একটা ওভারসাইট মেকানিজম বডি থাকে। আমাদের দেশে এর আগে ছিল না, জাস্ট ফিউ ইয়ার্স ব্যাক মানে বাংলাদেশে অলসো ইন্ট্রোডিউস কি বলে মানে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল, ফাইন্যান্সিয়াল এফআরএ মানে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্টের আওতায়, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল, এফআরসি নামে there is another government body who actually regulate the accountancy profession. They are regulating both CMA and CS also, ICAB and ICMAB. So the role of the governmental role কি আসলে? গভর্নমেন্টের রোল কি এক্ষেত্রে অ্যাকাউন্টেন্সি প্রফেশনের ক্ষেত্রে? হোয়াট দ্য রোল অফ দ্য গভর্নমেন্ট? The government is responsible for the legislative elements of the regulatory framework. Once the regulatory framework was in place, the government delegated certain of those statutory powers to the SSC, Security and Exchange Commission, RJSC, Register of Registered Companies, and Bangladesh Bank. But the government remains responsible via those power, and so has a continuing responsibility for the system's effectiveness. So government এই গভর্নমেন্টের যে বডিগুলি আছে, এই বডিগুলির উপরে দায়িত্বটা কি করে ন্যস্ত করে, কারণ গভর্নমেন্ট তো ইটসেলফ কিছু মানে গভর্নমেন্ট চালায় কি দ্বারা এই প্রফেশনাল এই বডিগুলি দ্বারা, গভর্নমেন্টের এই সংস্থাগুলি দ্বারা, এই গভর্নমেন্ট বডিগুলি দ্বারা গভর্নমেন্ট কি করে যেগুলো কাজ করে আসলে। সো অ্যাকাউন্টেন্সি প্রফেশন রেগুলেট করার জন্য গভর্নমেন্টের সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশনের কিছু কাজ আছে, আরজিএসসির কিছু কাজ আছে, এবং বাংলাদেশ ব্যাংকও আমাদের প্রফেশনকে কিছুটা রেগুলেট করে এই বডিগুলির মাধ্যমে। এবং এরপরেও গভর্নমেন্ট কি করতে পারে না, সম্পূর্ণ মানে সিস্টেম ইফেক্টিভনেসের যে দায়রাতে পারে না। সো দিস আর দ্য কি রোল অফ দ্য গভর্নমেন্ট। যদি আসি হোয়াট ইজ দ্য রোল অফ আইসিবি ইটসেলফ, সেকেন্ড আর কি দ্য প্রফেশন এন্ড সেলফ রেগুলেশন। দ্য রোল অফ আইসিবি in relation to its membership, ICB has direct responsibility for entry and education requirement. এই যে আমরা যারা আছি এখানে, এই যে আপনারা যারা আছেন, আপনারা কি সবাই পারবি? স্যার আমি ব্যাচেলার্স করা, দুইটা মাস্টার্স ডিগ্রি করা। এবং আপনি কিন্তু আইসিবি এর কি, আপনি ইউ আর দ্য র ম্যাটেরিয়াল। আমি একটা আইসিবি এর আর্টিকেল স্টুডেন্ট স্যার।
এখন এখন কি আপনি ওয়ার্ক ইন প্রোগ্রেস অবস্থায় আছেন না আপনি র মেটেরিয়াল অবস্থায় আছেন? আমি স্যার ওয়ার্ক ইন প্রোগ্রেস অবস্থায় আছি। Right, you are. All you are in under work in progress, and after successfully completion the course and the examination of ICB, you will be launched as a perfect finished goods, right? Yes, sir. So ICB is a body. ICB it's an organization. ICB has কি বলে ICB কি না ICB ইনপুট নেয় সেটাকে একটা রিগোরাস প্রসেসের মধ্য দিয়ে in a rigorous process এর মধ্য দিয়ে ICB কি করে? ICB actually produce professional accountant নাকি? ICB produce কি করে? Professional accountant produce করে। So আমরা এখানে যারা আছি all you are actually under work in progress এবং আপনাদের ICB কি করছে ভালো ভালো জায়গা থেকে ভালো ভালো র মেটেরিয়াল যেমন আমাদের শামস ফারাবি seems like that he is a wonderful raw material মানে to be a good finished goods, excellent finished goods within very short time. নাকি ফারাবি? জি স্যার, হোপ করতেছি স্যার। ইনশাআল্লাহ just carry on, no problem. এটা খুব কিছু না, আমি অবশ্য অনেক সব ফান করে বলি যে খুব টাফ নেওয়ার কিছু নাই, বি ফ্র্যাঙ্ক, বি ফ্লেক্সিবল এবং টেক ইট ইজি। এটা তো জাস্ট আমাদের দেশের জাস্ট কি বলে ইটস এ ম্যাটার অফ কারণ বাজার নাকি? জি স্যার। আমি বলি ইটস এ ম্যাটার অফ কারণ বাজার। তো কারণ বাজারের একটা ডিগ্রি নিতে আপনাকে খুব বেশি কি করতে হবে না, মানে খুব বেশি আপনি অত ওরিট হওয়ার কোনো কারণ নেই নাকি? ডিরেইলড হওয়া যাবে না স্যার, লাইনের ট্র্যাকে থাকতে হবে স্যার। জাস্ট ফিল ফ্রি, এটা আপনি খুব ওরিট হওয়ার কোনো কারণ নাই। এটাকে অনেক একেবারে পাহাড় সম জগদ্দল পাথর হিসেবে কনসিডার করার কোনো কারণ নাই। জাস্ট টেক ইট ইজি, ইটস আওয়ার এনভায়রনমেন্ট, ইটস আওয়ার প্রফেশন, ইটস আওয়ার ইনস্টিটিউট, ইটস আওয়ার লাইব্রেরি, ইটস আওয়ার কি বলে এভরিথিং ইজ আওয়ার্স। এনি প্রবলেম হিয়ার? আর ইউ ফেসিং এনি প্রবলেম হিয়ার উইথ দিস প্রফেশন? নো স্যার। আপনাকে আটলান্টিক মহাসাগরের কোনায় যেতে হবে না, আপনাকে নরওয়ের কোনো জায়গায়, আপনাকে আইসল্যান্ডে যেতে হবে না যে অ্যাকাউন্টিং ডিগ্রি আনতে হলে আইসল্যান্ডে যেতে হবে নাকি? -42 ডিগ্রি তাপমাত্রা থাকতে হবে নাকি? এবং সেখানে কত ঘন্টা দিন? মোটামুটি রাত কি বলে সেখানে এক একটা দিন কত ঘন্টা ঠিক নেই, মানে নাকি? বছরের কোন সময় সেটার উপর ডিপেন্ড করবে স্যার। বছরের 9 মাস নাকি দিন থাকে অলমোস্ট নাকি? জি স্যার। সো সেই ধরনের এনভায়রনমেন্টে কি আপনাকে সিএর সার্টিফিকেট সংগ্রহ করতে হবে ওটা তা না। ইটস ইউর নোন এনভায়রনমেন্ট, ইটস ইউর কি বলে মানে ভেরি ফ্লেক্সিবল এনভায়রনমেন্ট, জাস্ট আপনার ইচ্ছা শক্তিটাই যথেষ্ট নাকি? জি স্যার। আপনি মার্ক জাগারবার্গের বিজনেস সমৃদ্ধ না করে নিজের বিজনেসটা যদি সমৃদ্ধ করতে চান তাহলে সম্ভব। জি স্যার, ঠিক কথা বলছেন স্যার। তো মার্ক জাগারবার্গ সাহেবকে একটু সময়টা কম দিয়েন নাকি? এবং ইউটিউবকে, বিল গেটসকে সময়টা একটু কম দিয়েন। বিল গেটসকে সময় দিবেন আপনার কাজে, যে ওকে দিয়ে আমি আমার করে নেব, আমি আমার কাজটা করে নেব। আপনি যে আইএফআরএস শিখতে চান, আইএফআরএস সিলভিয়া নামে ইউটিউবে সার্চ দিবেন, আইএফআরএস সিলভিয়া ম্যাডাম খুব ভালো, উনি আপনাকে আইএফআরএস এর গোষ্ঠী সহকারে একদম কি করে দিবে, একদম পুরো উদ্ধার করে দিবে। টেনশনের কোনো কারণ নেই, ফ্রিতে। ওকে? অডিট বুঝেন না, অ্যাসুরেন্স বুঝেন না, আপনার আইটি বুঝেন না, এমআইএস বুঝেন না, এমআই বুঝেন না, অ্যাকাউন্টিং বুঝেন না, বিজনেস ফাইন্যান্স বুঝেন না, জাস্ট কি বলে একটা সার্চ দেন, এখানে নাকি? ওয়ার্ল্ডের সেরা প্রফেশনাল টিচাররা আপনাকে কি করে, আপনার খেদমতে হাজির। আর ওকে স্যার, এভরিথিং ইজ অ্যাট দ্য টিপ অফ দ্য ফিঙ্গার স্যার। সো এখন এই যে আমি আপনাদেরকে কষ্ট করে পড়াচ্ছি, আপনারা এখানে কষ্ট করে বসে আছেন, মনে করতেছেন এই পড়াশোনাই শেষ না। ফিল ফ্রি, আমি আমার কাজ হলো আপনাদেরকে মানে একটা কিছুর সাথে পরিচয় করে দেওয়া। আপনারা অনেকে স্মার্ট এবং অনেকে জানেন না। আবার আমি আপনাদের মধ্যে এখানে দেখছি যে আপনারা এই যে এই সময় এসেও অনেকেই কি করতে নারাজ, অনেকেই অনেক কিছু সার্চ করতে নারাজ, অনেকে অনেক কিছু আপডেট হইতে নারাজ। আপনি সময়ের সাথে আপডেট হবেন না, আপনি একদম আপনার সেই পুরনো স্টাইলে, আপনি যে গ্রাম থেকে এসছেন, যে শহর থেকে এসছেন, ওই শহরের মায়া আপনি এখনো ছাড়তে পারছেন না। শহরের মায়া বলছি আপনি আজীবন আপনি কি করেন না, ত্যাগ করেন না, বাট বি স্মার্ট,
লাইক ইউর কি বলে প্রেজেন্ট কন্ডিশন, প্রেজেন্ট কন্ডিশন আপনার কাছে কি চায়, হোয়াটস ডিমান্ড দিস টাইম। সো যেটা বলছিলাম, আপনি শুধুমাত্র কি করেন, শুধুমাত্র ইউটিউবে সার্চ দেন, ইউটিউবটাকে আপনি যদি গঠনমূলক কাজে লাগান, এবং অল উই আর ব্লেসড হিয়ার, উই আর ব্লেসড, উই আর নট দ্য স্টুডেন্ট অফ দ্য আর্লিয়ার এজ। আমাদের সময়ের স্টুডেন্ট আপনি না, যখন হালিম ভাইয়ের শীট ছাড়া কোনো উপায় ছিল না, কোনো সাজেস্ট অ্যান্সার ছিল না। 2006 সালের কথা বলছি, 2006 সালের কথা বলছি, কোনো সাজেস্ট অ্যান্সার ছিল না, এবং কিছু অ্যান্সার পাইছি সেগুলো ভুল। বাট এখন পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে ইউ মে গেট দ্য সাজেস্টেড অ্যান্সার, এবং ইউ মে গেট দ্য আপডেটেড ম্যানুয়াল, ICAW ম্যানুয়াল। আমরা পড়ছি কি বসু এন্ড দাস ইন্ডিয়ান বই, হানিফ এন্ড মুখার্জি, হোয়াট এ বই। পড়ে পড়ছি খাজা আমজাদ সাইদ। বাট এখন আপনি কি, ইউ আর গেটিং দ্য হাইয়েস্ট লেভেল অফ কোয়ালিটি ম্যাটেরিয়াল among other institute. আপনার ICAW, it's an old and prestigious institute in the world. They have strong research and development. তারা তাদের রিসার্চ ল্যাব থেকে আপনাদের জন্য এই বইগুলি, আপনাদের জন্য অ্যাকচুয়ালি না, তাদের জন্যই তারা এই বইগুলি করছে। ইটস ওয়ার্ল্ড ক্লাস বুকস। ICAW is the most prestigious institute in the world. It's more superior than the CPA Ireland, CPA Australia, CPA Canada and other countries. It is the most prestigious institute in the world, and we are the follower of them, followers. And আমাদের ম্যাটেরিয়ালগুলি আমরা কিছুই করি না আলহামদুলিল্লাহ। যেখানে যেখানে প্রয়োজন ছিল দেশের মতো করে আমরা কি করছি, সেটা মোটামুটি আমাদের প্রফেশনাল সিনিয়ররা সেটা আমাদেরকে মানে জাস্ট দে অ্যালাইনড দিস ম্যানুয়াল উইথ দেম, সো দে আর আওয়ার লার্নিং পার্টনার। সো ইন রিলেশন, আইসিবির কাজটা কি, এন্ট্রি এন্ড এডুকেশন রিকোয়ারমেন্ট, এলিজিবল টু এঙ্গেজ ইন পাবলিক প্র্যাকটিস। আপনি সিএ কোয়ালিফাই করার পরে, আফটার ইউর বিং এ প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট, আইসিবি আপনাকে পাবলিক প্র্যাকটিস করার অনুমতি দিবে। এলিজিবিলিটি ফর দ্য পারফরমেন্স অফ রিজার্ভ অ্যাক্টিভিটি আন্ডার স্ট্যাটুটরি পাওয়ার্স ডেলিগেটেড বাই দ্য গভর্নমেন্ট। গভর্নমেন্ট আপনাকে কি যে পাওয়ার ডেলিগেট করছে সেটা আপনি পারফর্ম করতে পারবেন। যেমন আপনার কোম্পানি একটা আছে, মানে প্রফেশনাল অ্যাকাউন্টেন্টের সিগনেচার ছাড়া মানে কোম্পানির এজিএম হবে না, মানে আপনার অডিট রিপোর্টের সাইন ছাড়া, মানে আপনার রিপোর্ট অডিটেড ছাড়া এজিএম করা সম্ভব না স্যার, সম্ভব না, অথেন্টিকেট হবে না ওটাতে। Yes, this power already delegated by the government, honorable government, on us. The professional conduct requirement. আপনার প্রফেশনালি আপনি কিছু কাজ করতে পারবেন, কিছু কাজ করতে পারবেন না। তো আমরা এই মুহূর্তে বিস্তারিত কাজে যাব না, যে কি কি করতে পারবো আর কি কি করতে পারবো না। এগুলি সময় আমাদেরকে কি করে দেবে, আমাদেরকে জানাবে। ডিলিং উইথ প্রফেশনাল মিসকন্ডাক্ট বাই ইটস মেম্বার। মেম্বাররা যদি আপনি সিএ পাস করার পরে আপনি যদি কোনো প্রফেশনাল মিসকন্ডাক্ট করেন, কোনো আর্টিকেল স্টুডেন্টের সাথে খারাপ ব্যবহার করেন, কোনো ক্লায়েন্টের সাথে খারাপ ব্যবহার করেন, গভর্নমেন্টের বিরোধী কোনো কাজ করেন, বা আপনি প্রফেশন বিরোধী কোনো কাজ করেন, আপনাকে কি করবে, আপনার প্রফেশনাল মিসকন্ডাক্ট বলে এগুলি গণ্য হবে, মিসকন্ডাক্ট। এবং ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হতে পারে হয়তো। রাইট ইউ আর there might be any disciplinary action based on your কি বলে মিসকন্ডাক্ট, ডেপথ অফ মিসকন্ডাক্ট, কতটুকু ডেপথ মানে কতটুকু মিসকন্ডাক্ট করলেন আসলে। This is disciplinary procedures against accountant. Disciplinary procedures against accountant. The Investigation Disciplinary Committee, IDC বলে, it's called IDC of ICAB, is responsible for implementing the ICAB's disciplinary procedures, including the handling of complaints against students and members, both individual and firms. What is the ICAB complaint and disciplinary procedures? ICAB complaint এবং disciplinary procedures কি আসলে, কেমন কিভাবে কাজ করে? So conciliation, মানে আপনার conciliation হয় না, client identifies a problem with a member, a firm or a student, the first step is to conciliation, মানে আপনাকে আলোচনা করা, মানে আপনাকে বোঝানো। This means trying to find a practical solution, such as giving an explanation or providing information to resolve the problem, just in a simple manner. Investigation. If it has not been resolved through conciliation by the Investigation Disciplinary Committee, disciplinary proceedings by the Investigation and Disciplinary Committee. Disciplinary Committee কি করবে, ফার্দার ইনভেস্টিগেশনের জন্য সেটা প্লেস করবে বা পাঠাবে। এবং যদি বলা হয় হাউ দ্য কমপ্লেন্টস আর ইনভেস্টিগেটেড, কমপ্লেন্ট কিভাবে ইনভেস্টিগেট হয়, কমপ্লেন্টটা আপনাকে কিছু
অ্যান্সার কোশ্চেনস, মানে কিছু কোশ্চেন অ্যান্সার করতে বলা হবে যে আপনি এটা সম্পর্কে অ্যান্সার দেন, আপনার কি মানে হোয়াটস ইউর স্টেট অ্যাকচুয়ালি, and provide any information the ICB asks for. ICB যদি আপনার এই পারপাজে কোনো ডকুমেন্ট চায়, কোনো কি বলে, if they wants to get any sort of কি বলে vouchers and any documents, anything, any deeds or any agreement, so you may produce accordingly. If member do not reply to letter initially, the IDC can require them to answer questions and produce books or papers. If members fail to respond to the IDC's request, they will be in breach of a bylaw and can be disciplined for this. আপনাকে যা বলা হলো আপনি সেই অনুযায়ী কাজ করলেন, রিকোয়েস্ট সত্ত্বেও আপনি কাজ করলেন না, তখন আপনাকে ধরা হবে আপনি বাইলটা আপনি ব্রিচ করছেন, আইসিবির বাইল আপনি অমান্য করছেন। Following the initial investigation, if it's appear there is a case to answer of the complainant insist that the IDC consider the case, it is reported to the IDC. At the present of the IDC consists of 27 members who are chartered accountants. আপনার আইডিসির মেম্বার সাধারণত 27 মেম্বার হয়ে থাকে এবং সবাই কিন্তু সিএ আর কি। তাদের সামনে আপনাকে কি করতে হবে, আপনার ওই ইনভেস্টিগেশন ডিসিপ্লিনের আপনার যে ব্যাপারটা মানে উপস্থাপন হয় আর কি। If the IDC decide there is no case to answer, the matter is closed. আইসিবি যদি মনে করে আইডিসি যে না এটা অত অডিটর কিছু না, এটা অত কিছু না, একেবারে অতটা মানে আরো ফার্দার অ্যান্সার মানে প্রয়োজন নাই, তাহলে এখানে ক্লোজড। If the council decide that a penalty should be imposed on the members, it has the power to. যদি আবার আইডিসি এখানে একটা জিনিস মানে এটা হইছে উল্লেখ করা হয় নাই, IDC is a subcommittee of council. As Farabi জ্ঞাত জানাচ্ছি, have you an idea about council of ICAB? Yes, sir. ICAB has been governed by a council and consists of 18 members, 18 elected members. So general election. Just few days back, ICAB had held an election process, and this process 18 council member has been selected, and they actually run the ICAB for the next 3 years. Yes. Yes, sir. And from that area, ICAB council may create, yes, they create few subcommittees, and the committee should be reported to the council. And IDC is one sort of a subcommittee. IDC actually is bound to report to the council, and council actually IDC কি করে, investigation and disciplinary ব্যাপারগুলি তুলে ধরে, council actually took the decision. So council কি করতে পারে, issue a reprimand, একটা তিরস্কার লেটার দিতে পারে যে আপনি একজন প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট, সিনিয়র অ্যাকাউন্টেন্ট, আপনার কাছে এই ধরনের অসদাচরণ, এই ধরনের মিসকন্ডাক্ট প্রফেশন এক্সপেক্ট করে না। ফাইন দ্য মেম্বার অর দ্য ফার্ম, মেম্বার অথবা ফার্মকে কি করতে পারে, ফাইন করতে পারে, টাকার অঙ্কে ফাইন করতে পারে। সাসপেন্ড এ মেম্বারস প্র্যাকটিসিং সার্টিফিকেট, মেম্বারের প্র্যাকটিসিং সার্টিফিকেট কি করতে পারে, মেম্বারের প্র্যাকটিসিং সার্টিফিকেট কি করতে পারে, বাতিল করতে পারে। Yes. So council decision, এটা অত অডিট হওয়ার কিছু না, মুখস্থ করার দরকার নাই, এটা 10,000 টাকার বেশি হয় না সাধারণত, ঠিক আছে। রিপ্রিমেন্ট দ্য মেম্বার 10,000 টাকার বেশি হয় না, এবং যদি কি বলে খুব রিগোরাস থাকে, মেম্বারশিপ কি বলে দিতে পারে, মানে বাতিল করতে পারে, এবং সেটা নট এক্সিডিং 5 years কাউন্সিল যদি মনে করে, ঠিক আছে, এবং তাকে মেম্বারশিপ থেকে এক্সক্লুড করতে পারে নাকি, এবং মানে কি বলে এটা আগেরটা ছিল মানে কি বলে আপনার মনিটারি পেনাল্টি, এটা কি বলে 10,000 টাকার বেশি না, সাধারণত 10,000 টাকার মধ্যেই। So আমরা যদি আসি, now we will see the chapter 12, sir. Sorry, 12, 1, 2. Thank you. So it's corporate governance. Governance বলতে কি বুঝি ভারাবি? স্যার গভর্নেন্স বলতে বুঝি আমরা মেইনলি রুলস এন্ড রেগুলেশনস, একটা স্ট্যান্ডার্ডাইজড একটা সেট অফ গাইডলাইন্স থাকবে
যেটা ফলো করতে হবে অর্গানাইজেশন এবং প্রফেশন ভেদে। বিধি এবং কি নাই এটা আমাদের সাথে এটা বিধি? এটা স্যার ম্যান্ডেটরি হতেও পারে, আবার ম্যান্ডেটরি নাও হতে পারে। এটা সিম্পলি মেয়ারলি এ গাইডলাইন। থ্যাংক ইউ। কেস বিধি টু কি আমাদের কেস। সাথে আছে বিধি? জি স্যার। এখানে ওয়ার্ডটা বলা হয়েছে কর্পোরেট গভর্নেন্স। শামস ফারাবী এক্সিলেন্টলি ডিসক্রাইবড অ্যাবাউট কর্পোরেট গভর্নেন্স। গভর্নেন্স সম্পর্কে উনি সুন্দর করে বলছে। তো আপনাকে যদি বলি, মানে হ্যাভ ইউ ফ্যামিলিয়ার উইথ ইউর হোম গভর্নেন্স? জি স্যার। যেমন কি হোম গভর্নেন্স এর ইয়াকে, মানে মূল কাস্টোডিয়ান কে? মানা বাবা? বাবা। মানা? হ্যাঁ। রাইট। বাবা হলো গভর্নেন্স এর গভর্নেন্স। জি। মা কি বলছে? সন্ধ্যার পরে বাসার বাইরে থাকা যাবে না। ছোটবেলায় এই আর যদি আমরা যদি গ্রামে বড় হয়ে থাকি, যে সন্ধ্যার আগে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে ঘরে ঢুকতে হবে, পড়তে বসতে হবে নাকি? জি। এবং কি বলে দেয়ার ইজ গভর্নেন্স। সকালবেলা ঘুমের থেকে উঠে কি আগে হাত মুখ ধুবেন, দাঁত ব্রাশ করবেন, আগে ধরে খাবেন, একটু খাই নি আগে একটু? না স্যার, এটা সিস্টেম ওয়াইজ। এই যে গভর্নেন্স গুলি, যে সন্ধ্যার পরে বাইরে থাকা যাবে না, এটা করা যাবে না, এটা করা যাবে না, এটা কি বলে, মানে আপনাকে ভালো কাজ করা থেকে বিরত রাখা, না আপনাকে একটা কমপ্লায়েন্সের মধ্য দিয়ে আপনাকে ভালো কি বলে মানুষ বানানো? জি স্যার, আমাকে একটা কমপ্লায়েন্সের মধ্যে দিয়ে ভালো মানুষ গড়ে তোলার জন্য তাদের এই গাইডেন্স। রাইট, ইউ আর। সো দিস ইজ অ্যাকচুয়ালি হোম গভর্নেন্স। হোম গভর্নেন্স এর প্রাথমিকটা হলো মার উপরে আছে আবার বাবা, নাকি? জি। সো তেমনি ভাবে আমরা এখানে উইল সি হিয়ার যে কর্পোরেট গভর্নেন্স। কর্পোরেট গভর্নেন্স আসলে কেন? কর্পোরেট গভর্নেন্স একটা ছোট একটা গল্প, এটা মানে রিয়েল গল্প। এটা কর্পোরেট লাইফের। উই শুড রিমেম্বার দিস। আপনার 2002 সালে, 2002 সালে আপনারা শুনেন নাই মনে হয়, বা শুনে থাকতে পারেন, এনরন এন্ড ওয়ালকম স্ক্যান্ডাল। শুনছি স্যার। ইয়েস। জেফ স্কিলিং যে সিএফও ছিল, সে গত বছর স্যার রিলিজ হয়েছে প্রিজন থেকে। ও, শামস ফারাবী ইজ ভেরি মাচ কি বলে আপডেটেড। থ্যাংক ইউ ফারাবী। আমাদের অনেক শোনার কথা না। সাদ্দাম শুনছেন? স্যার শুনি নাই। বিধি শুনছেন? বিধিরে আবার পাচ্ছি না, বিধি আউট হয়ে যায় একটু পর পর। না স্যার, ওই যে বিড়াল একটু বিরক্ত করতেছে, তো ওরে রাখতে গেছিলাম। বিড়ালের এখানে কাজ কি? না স্যার, ডিস্টার্ব করতেছিল। বিধি আপু মনে হয় বিড়াল পালতেছে। কি বিপদ আজকাল, কি বলে মানুষ পারলে পারে না, আমরা বিড়াল নিয়ে। এটা যদি লোকাল বিড়াল হয় তাহলে ওকে, আমি আপনার সাথে অ্যাপ্রিসিয়েট করি, পালেন, সমস্যা নাই। লোকাল বিড়াল মানে পশু পাখির প্রতি মায়া দেওয়া হইলে মানুষের প্রতি মায়া দেওয়া আসতে পারবে। আর এটা যদি ফরেন বিড়াল হয়, ওই যে যারা নাকি সব জায়গায় কি করে না, পটি করে না, তাদের পটি করার জন্য ইংল্যান্ড থেকে কি আনতে হয়, পালে নিয়ে আসতে হয়। লিটার লাগে। হ্যাঁ, তো আই এম সরি উইথ দিস, বিকজ আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব আর কাছের লোক অনেকেই ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে থাকে, তা আমাদের জন্য এই বিলাসিতা আমার কাছে একটু না স্যার, লোকাল স্ট্রিট বিড়াল। আমি আজকে আচ্ছা ঠিক আছে, আপনার যেভাবে ভালো হয়, তবে যাতে ইয়ার হ্যাম্পার না হয়, পড়াশোনা হ্যাম্পার না হয়। আমার ক্লাস হ্যাম্পার হচ্ছে, ঠিক আছে? সরি স্যার। ইটস ওকে, নো প্রবলেম। তো যেটা বলছিলাম ইটস কর্পোরেট গভর্নেন্স। তো ওই এনরন এই কেসটা মনে হয় আপনারা শুনেন নাই, ফারাবী শুনছে। আমরা এখন এখানে বিস্তারিত যাব না। তো ওইখানে ওই যে আপনার একটা ফার্ম ছিল, এখন তো বিগ 4 ফার্ম, তখন বলা হতো বিগ 5। স্যার আর্থার অ্যান্ডারসন ছিল বোধহয় নামটা ফার্মের। রাইট, ইউ আর আর্থার অ্যান্ডারসন। এবং এটা বাংলাদেশের কোন ফার্মের সাথে ছিল এটা অ্যাফিলিয়েশন? স্যার এটা বোধহয় ডেলয়েট সম্ভবত। না, ডেলয়েট তো ইটস এ ওয়ার্ল্ড ক্লাস ফার্ম। বাংলাদেশের লোকাল ফার্মের সাথে অ্যাটাচমেন্ট ছিল ওইটার। আমি স্যার মনে করার ট্রাই করতে, স্যার অনেকদিন আগে পড়ছি তো। এটা হলো ইয়ার ফার্ম, আমাদের তসলিমা আছে না? তসলিমা ফার্ম কোনটা? হ্যাঁ, একটা মিন ছিল। তসলিমার ফার্ম ওর সাথে ছিল, ওটা বিগ ফার্ম ছিল। তসলিমা কারোই কোনো দোষ নাই, সবই ভালো ছিল। তো আনফরচুনেটলি ওই যে কি বলে ওইখানকার ওই কোম্পানির সিএফও এবং কোম্পানির অডিটর, ওই যে আর্থার অ্যান্ডারসনের অডিটর, তারা মিলে কি করছে, তারা একটু আর্থিক কি করছে, কেলেঙ্কারি করছে। এখন কোশ্চেন করছে না কি কেলেঙ্কারি কিভাবে কি করলো।
তারা একটা মানে জাল জুয়া করছে, শেয়ারের দাম মানে বাড়ছে বা শেয়ারের দাম ইয়ে করছে, ওই সময় মানে পাবলিক শেয়ার কিনে পাবলিক কি হয়েছে ব্যাপারটা, পরবর্তীতে ফ্ল্যাশ হয়েছে যে না, তারা আসলে ওই অডিটরের সাথে লিয়াজো রেখেই কি করছে, অডিটরের সাথে লিয়াজো রেখেই ওই কি বলে মানে আনইউজুয়াল ট্রানজাকশন দেখা কোম্পানি কি বলে দেয়ার যে ইয়া করছে এক্সাক্ট এই সময় কাইন্ড মানে শেয়ার প্রাইসটাকে স্যার ইনফ্লেট করছিল স্যার। রাইট রাইট। সো ওই ধরনের স্ক্যান্ডালের ফলে ইউএস গভর্নমেন্ট কি করলো, ইউএস গভর্নমেন্ট চিন্তা করলো যে পাবলিকের টাকা, শেয়ার হোল্ডার, এই যে শেয়ার হোল্ডাররা কি কোম্পানি চালায়? না স্যার, শেয়ার হোল্ডাররা তো স্যার ইয়ে করে, ম্যানেজমেন্ট হচ্ছে Investor. কোম্পানি চালায়, ইনভেস্টর। তখন স্যার ইউএস Management company, গভর্নমেন্ট হচ্ছে right, যে you are. সারবেন্স-অক্সলি অ্যাক্ট 2002 তখন বের করলো। না, আমি আপনার মতো স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজে যাবো না, আর একটু বাংলা ল্যাঙ্গুয়েজে থাকি নাকি? জি স্যার। স্যার ইউএস গভর্নমেন্ট দুইজন সিনেটরকে ডাকলেন, সিনেটর তো জানেন নাকি, মোস্ট পাওয়ারফুল। একজন মিস্টার সারাভান, একজন মিস্টার অক্সলে, দুজনের নাম কিন্তু দুজন ব্যক্তি, দুজন পাওয়ারফুল সিনেটর, তাদেরকে ডাকলেন, তাদেরকে দায়িত্ব দিলেন আপনারা এটা একটু কি করেন, ইনভেস্টিগেশন করেন, তদন্ত করেন, আমাদেরকে গাইডলাইন দেন যে এইভাবে যদি পাবলিকের টাকা মিসইউজ হয়, পাবলিক ইন্টারেস্ট যদি এভাবে যদি নষ্ট হয়ে যায় তাহলে কিভাবে হবে। তো ওনারা এই ব্যাপারটা ইনভেস্টিগেশন করে তারা দেখলো ইয়েস, অডিট ফার্ম অ্যাজ ওয়েল এজ কি বলে সিএফও বা যারা ম্যানেজমেন্ট, তারা দুইজন মিলেই কারসাজিটা করছে। এবং সারাভান এন্ড অক্সলে, ওই দুই মানে পাওয়ারফুল সিনেটর, দে প্রোভাইড ফিউ গাইডলাইন টু দ্য ইউএস পার্লামেন্ট যে এই এখন থেকে এই পাবলিক লিস্টেড কোম্পানি যাদের শেয়ার স্টক এক্সচেঞ্জে কেনা বেচা হয়, যারা কিনা জনগণের টাকা নিয়ে শেয়ারের মাধ্যমে যে বিজনেস গুলি চালা হয়, পিএলসি মানে পাবলিক লিমিটেড কোম্পানি, তাদের জন্য এই গাইডলাইন মানা খুব জরুরি। এটা যদি আকিস গ্রুপ হয়, এটা যদি নাসির গ্রুপ হয়, এটা যদি আনোয়ার গ্রুপ হয়, ইফ ইট ইস আবুল খায়ের গ্রুপ, যাদের শেয়ার মার্কেটে কেনা বেচা হয় না, তাদের জন্য এটা খুব জরুরি না। বাট ইফ ইট ইস ডিএসআরএম, জনগণের কাছ থেকে পয়সা নিয়ে আপনি বিজনেস করতেছেন, ইফ ইট ইজ ন্যাশনাল ব্যাংক, ইফ ইট ইজ সিটি ব্যাংক, ইফ ইট ইজ ইসলামী ব্যাংক, ঠিক আছে, তাহলে কি আছে, খবর আছে, কারণ টাকা তো কার না, জনগণের টাকা। সো ওই কোম্পানিগুলির কিছু গাইডলাইন মেনে চললেই এই ধরনের জাল জুয়া চুরি এড়ানো সম্ভব। তো ইউএস পার্লামেন্ট মিস্টার সারাভান এন্ড মিস্টার অক্সলে, তাদের সুপারিশমালা দেখে তারা খুব খুশি হয়েছে যে ইয়েস রাইট, দিস ইজ দ্য রাইট স্টেপস অ্যাকচুয়ালি, এন্ড দে ডিক্লেয়ার, তারা এটাকে অ্যাক্ট হিসেবে অ্যাডপ্ট করে নিছে এবং তাদের নামের প্রতি সম্মান রেখে এটাকে বলা হয়েছে সারাভান এন্ড অক্সলে অ্যাক্ট। এবং আরো সংক্ষেপে যদি বলি, সক্স কমপ্লায়েন্স বলে এটাকে। এবং ইউরোপ এবং ওই বেস মানে যদি ধরেন আপনার গ্রামীণ ফোনে কেউ যদি কাজ করে থাকেন, গ্রামীণ ফোন এবং এই টাইপের কোম্পানিগুলি, তারা কি করে, তারা সক্স কমপ্লায়েন্সটা করে, সক্স কমপ্লায়েন্স। এবং অনেকেই অডিটের পাশাপাশি এই কাজে যান, অনেকে যে সক্স কমপ্লায়েন্সের কাজে যান। সক্স মানে সারাভান এন্ড অক্সলে অ্যাক্ট, সক্স। ওকে আরাবি? জি স্যার, কিন্তু করেও তো স্যার কোনো ভালো লাভ হলো না। এই যে কয়েক বছর আগে স্যার এই যে ওয়েলস ফার্গো যেটা করলো স্ক্যান্ডাল, মানে কাস্টমারদের উইদাউট কনসেন্টে তাদের ক্রেডিট কার্ড ইস্যু করা, তারপরে সেলস ইনফ্লেট করলো, এমপ্লয়ীদের উপর প্রেসার দিল, দিয়ে আবার তো ধরা খেলো। না, এখন সবাই যে আপনার কি বলে মানে আপনি একটা জেনারেল গাইডলাইন বা একটা জেনারেল কিছু দিলে এটা মানার জন্য যদি বাধ্য করেন, তাহলে কিছুটা তো কি হবে, মানে কিছুটা কিছুটা হলেও correct হবে না? হবে, কিন্তু তারপরে হিউম্যান নেচার স্যার যে আছে, বায়াসড হয়ে যাওয়া, কারাপ্ট হয়ে যাওয়া, সেইটাই। তো দুই একটা কি বলে আননেসেসারি দুই একটা কিছু তো হবেই আসলে, নাকি? জি স্যার। আপনার এমনটা কোনো ভাবার কোনো কারণে একটা ল ইন্ট্রোডিউস হইলে সবাই মানবে না স্যার, এর মধ্যে স্পেশালি ঝামেলা। স্যার কর্পোরেট গভর্নেন্স, যেটা স্যার মানে মানা না মানা মানে অপশনাল, মানলে ভালো, না মানলে পেনাল্টি, মানে না, আপনার বর্তমানে বাংলাদেশে, ওই সময় বাংলাদেশে 2006 সালে সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন দে ইন্ট্রোডিউস অ্যানাদার নোটিফিকেশন, কর্পোরেট গভর্নেন্স নোটিফিকেশন, এবং আপনাকে সেটা মানতেই হয়। আপনি যদি কোনো লিস্টেড কোম্পানি অডিট করতে যান, আপনাকে কর্পোরেট গভর্নেন্স মানছে কিনা এটার উপরে আপনাকে রিপোর্ট দিতে হবে। টেনশনের কোনো কারণ নাই, সিচুয়েশন আন্ডার কন্ট্রোল এটা লেভেলে। বুঝতে পারছি স্যার। সো এখানে না মানার কোনো অপশন নাই। আবুল খায়ের গ্রুপ মানে না, মানতে হবে না, কারণ পাবলিকের টাকা বিজনেস করে না। এই কর্পোরেট গভর্নেন্স গাইডলাইন 2006 সালের এই একটা কর্পোরেট গভর্নেন্স গাইডলাইন ইস্যু করছে বাংলাদেশ
কি বলে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, এবং এটা টাইম টু টাইম চেঞ্জ হয়ে এখন যেটা হলো এটা 2006 সালে ইন্ট্রোডিউস করছে। এখন একদম লেটেস্টটা আপনাকে দেখাচ্ছি। লেটেস্টটা কোথায়? লেটেস্টটা আপনাকে না দেখাইলে তো হবে না। ওইটা অন করি না, আপনাকে মেইল করে দেব। এই যে, আর ইউ ওকে উইথ দিস? জি স্যার এখন দেখতে স্যার। পারি, জি স্যার দেখতে পারি 2018-তে করা। লেটেস্ট, এটা লেটেস্ট 2006 সালে ইন্ট্রোডিউস হলো, এটা লেটেস্ট। এটা এই যে এটা কর্পোরেট গভর্নেন্স, এই যে কর্পোরেট গভর্নেন্স কোড নাকি, জি স্যার। এইটা আপনাকে মানতে হবে, টেনশনের কোনো কারণ নেই। হুম। আর আপনি যদি লিস্টেড কোম্পানির অডিটর হন, ইটস ইউর ডিউটি, কি এটা কই সুজিব বলছে দাদু কই ক্লাস হচ্ছে তো নিজেতে একটু দেখে যাও। আচ্ছা ওকে, এই যে হ্যালো বাবা। হ্যালো বাবা, আল্লাহ হ্যালো। বলো, এখন ডিস্টার্ব করবো না। এখন নিস্তেজ করবে না। আচ্ছা ঠিক আছে, ভালো থেকো, সাবধানে। বাই বাই আল্লাহ হাফেজ। বাই বাই। একটা Bye. পাশে মোহিত আছে, মোহিত। মানে সে বোঝানো সে একা না, তার একটা ভাই আছে মোহিত। আচ্ছা আচ্ছা। না, আমি তাদের কাছে খুব থ্যাঙ্কফুল যে তারা এই 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 সময়টা তাদের আসলে একান্তই তাদের। তো জি স্যার। তাদেরকে ইয়ে করা হয়, তারা দেখে যায় এসে যে বাবার আজকেও ক্লাস আছে, জি কি আর স্যার। করা। সো দিস ইজ কর্পোরেট গভর্নেন্স কোড। এবং আপনি যদি লিস্টেড কোম্পানির অডিটর হন, আপনাকে কি করতে হবে? আপনাকে এই যে কোডটা মানছে কিনা আপনার ক্লায়েন্ট, আপনাকে অডিট রিপোর্টে সেটা উল্লেখ করতে হবে, কোনো সুযোগ নাই। তাহলে ওকে। ওকে স্যার। এবং এক্ষেত্রে দেখেন এই যে কি বলে এখানে বোর্ডের সাইজ কি হবে, যে আপনি আপনার ইচ্ছা মতো আপনি কোম্পানি চালাতে পারবেন না। আপনি লিস্টেড কোম্পানি হলে আপনাকে এই কর্পোরেট গভর্নেন্স গাইডলাইন মেনেই কোম্পানি চালাতে হবে। আর আপনি যদি অডিটর থাকেন, ওই কোম্পানির নামে যদি আপনি অডিট রিপোর্টে লিখে দেন যে কোম্পানি কর্পোরেট গভর্নেন্স কোড মানে নাই, তাহলে তো কোয়ালিফাইড রিপোর্ট। তাহলে কি শেয়ার হোল্ডাররা কোম্পানির ম্যানেজমেন্টে ছাড়বে? ছাড়বেন না জি না। স্যার। হ্যাঁ। The size of the board of directors, the total number of members of a company boards of director, এটাকে বোর্ড হিসেবে আখ্যায়িত করা হবে, shall not be less than 5 and more than 20। 5 জনের কম এবং 20 জনের বেশি কোনো বোর্ড অফ ডিরেক্টর হইতে পারবে না, পরিচালনা পর্ষদ। এবং এর মধ্যে একটা ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হিসেবে থাকতে হবে। স্যার এটা হচ্ছে পাবলিক কোম্পানির জন্য, রাইট স্যার? ইয়েস, পাবলিক পাবলিক লিস্টেড, এন্ড লিস্টেড। ওকে। পাবলিকলি লিস্টেড, পাবলিকলি ট্রেডেড কোম্পানি বলতে পারেন, পাবলিকলি ট্রেডেড কোম্পানি। পাবলিকলি ট্রেডেড। ওকে স্যার। ওকে। তো তাহলে কোম্পানি একটা যে সর্বনিম্ন 3 জন ডিরেক্টর, ওইটার কি হবে? কন্ট্রাডিকশন হয়ে গেল না স্যার? কোনটা? কোম্পানি একটা বোর্ড অফ ডিরেক্টর সর্বনিম্ন 3 জন থাকলেও তো চলবে। কোম্পানি একটা যে ওটা বোধহয় প্রাইভেট কোম্পানির মধ্যে বলছে প্রাইভেট ভাই। কোম্পানি, প্রাইভেট কোম্পানি। আপনার লেটেস্ট যদি কোনো কিছু আসে সুপারসিডেড, এটা বলে আপনি যদি এই যে লেটেস্ট এই যে পাবলিকলি লিস্টেড কোম্পানির জন্য আপনার এই 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 গভর্নেন্স বা এই নোটিফিকেশন মানা খুব জরুরি। ওকে। জি স্যার। তো আবার যদি কনফিউজড হন যে স্যার ওইখানে 3 জন এখানে 5 জন, কোনটা ভালো হয়, লেটেস্ট কোনটা আসছে? লেটেস্ট এটা না ওইটা আসছে? এটা স্যার। হ্যাঁ, তাহলে আপনাকে অবশ্যই কি কম লেটেস্টটা রাখার মানতে দরকার হবে। নেই। আপনি 5 জন 6 জন রাখেন, আপনাকে যদি কোম্পানি একটা ধরে ভাই কি বলে মানে বেশি রাখছেন কেন, বলে কোম্পানি একটা সর্বনিম্ন বলছে 3 জন নাকি। জি স্যার। তো ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর থাকতে হবে একজন, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর একজন না, সরি, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর থাকতে হবে একটা পরিমাণ সংখ্যা আপনার। সেক্ষেত্রে আছে রেশিও 1/5, অ্যাটলিস্ট 1/5, 5 ভাগের 1 ভাগ। যদি আপনার বোর্ড অফ ডিরেক্টর 10 জন হয় তাহলে কজন হবে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর? 2 জন থাকতে হবে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর। যদি আপনার 12 জন হয়
তাহলে স্যার 3 জন। রাইট। মানুষকে কোনো ইয়ে করতে ফ্র্যাকশন করতে পারবেন? না স্যার, একটু ফ্র্যাকশন করে অর্ধেক দেওয়া যাবে না। হ্যাঁ, এবং রিকোয়ারমেন্টটা কি সামনে নেবেন না পিছনে আনবেন? যে 2.15 আসে। না স্যার, সামনে সামনে যাবে নিতে স্যার। হবে। রাইট, ইউ আর এক্স্যাক্টলি। সো আপনার সব পার্সনকে আবার ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর বানাতে পারবেন না। যেই লোক আপনার ওই লিস্টেড কোম্পানির 1% শেয়ার হোল্ডার মানে হোল্ড করে, তাকে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর বানানো যাবে না। সে তো ইন্ডিপেন্ডেন্ট না, সে তো কি করবো, সে শুধুমাত্র সে কি বলে ইপিএস বাড়াই দিয়ে শেয়ারের দাম বাড়াই দেখবো যে আমার তো লাভ খাবো নাকি। জি এবং স্যার, বড় হবে। এবং হু ইজ নট স্পন্সর অফ দ্য কোম্পানি। তো দেয়ার আর ফিউ থিংস। আমরা এখন এই ডিটেলস গাইডলাইনটাতে এইভাবে যাবো না, এটা অনেক বড়। আমরা আপনাদের জন্য শর্ট করা কিছু জিনিস আছে নাকি, যাতে আপনাদের একটু কি হয়, একটু আরাম হয় নাকি, বুঝতে সহজ হয়। জি কমফোর্ট জরুরি। সো আপনার এই যে বোর্ড অফ দ্য সাইট যেটা বলছিলাম, এবং দ্য ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর শুড বি অ্যাপয়েন্টেড বাই দ্য ইলেক্টেড ডিরেক্টরস। ইন্ডিপেন্ডেন্ট এরা কি বলে, মানে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর, ইলেক্টেড ডিরেক্টররা কি করবে, এখান থেকে কি করবে, মানে সিলেক্ট করবে, অ্যাপয়েন্ট করবে। দ্য চিফ ফাইন্যান্সিয়াল অফিসার এন্ড হেড অফ ইন্টারনাল অডিট এন্ড কোম্পানি সেক্রেটারি। সো এই কর্পোরেট গভর্নেন্স গাইডলাইন অনুযায়ী আগে কি ছিল, যে একজন লোকই মোটামুটি সবগুলি দেখবে। যে শামস ফারাবী নিয়োগ করলে একটা কোম্পানিতে, বললো যে আমি সিএফও, কোম্পানি সেক্রেটারি আর হেড অফ ইন্টারনাল অডিট সবই দেখে দিচ্ছি। ব্যাপারটা কেমন হয় ফারাবী? স্যার খুবই কনফিউজিং হয়ে যায়। নাকি এবং যে মানে চোর পুলিশ একই, যে আমি আমার মধ্যে আমার ব্রেনের এক সাইড দিয়ে আমি অডিট করবো, আর এক সাইড দিয়ে আমি কাজ করবো। জি স্যার। জাজ, জুরি এন্ড এক্সিকিউশনার স্যার এক হয়ে যায় সেই ক্ষেত্রে। Right. The company should appoint a chief financial officer, a head of internal audit, and a company secretary. The board of directors should clearly define respective roles, responsibilities, and duties of the CFO, head of internal audit, and the company secretary. এবং এগুলি কিন্তু আলাদা ইন্ডিভিজুয়াল পার্সনরা কি করতে হবে। এই যে তিনটা পজিশন কি একজন লোক হোল্ড করবে, না তিনটা পজিশন তিনজন লোক হোল্ড করবে? তিনটা পজিশন স্যার 3 জন লোক হোল্ড করবে স্যার। এখন আপনি যদি গিয়ে দেখেন যে এক কোম্পানির কি বলে কোম্পানি সেক্রেটারি এবং কি বলে আপনার সিএফও আর ইন্টারনাল অডিটর হেড একজন, আপনি কি করবেন? তখন স্যার লিখতে হবে যে কমপ্লায়েন্স করেনি কর্পোরেট গভর্নেন্স এর সাথে, কোয়ালিফাইড রিপোর্ট দিতে হবে তখন। ইয়েস, এখানে বলছে ডুয়ালিটি অফ দ্য চেয়ারপারসন অফ দ্য বোর্ড অফ ডিরেক্টর এন্ড ম্যানেজিং ডিরেক্টর অফ চিফ এক্সিকিউটিভ অফিসার। চেয়ারপারসন মানে এমডি এবং চেয়ারম্যান একই, একজনই। কেমন স্যার। ব্যাপারটা? ইট ইজ ওকে অ্যাজ পার দ্য গভর্নেন্স? না স্যার, এটা ওকে না স্যার। এটা অবশ্যই ওকে না, এটা আলাদা হইতে হবে। The position of the chairperson of the board and the managing directors, MD and chief executive officer of the company shall be filed by different individuals. Okay. এবার বলছে এমডি এন্ড সিইও। সিইও তো আমরা বুঝি না। জি স্যার, চিফ এক্সিকিউটিভ অফিসার। চিফ এক্সিকিউটিভ অফিসার। হ্যাঁ, এটা তো বললেন, কাজ কি ওনার? চিফ এক্সিকিউটিভ অফিসারের কাজ হচ্ছে স্যার ওভারঅল কোম্পানির যত ডিভিশন আছে, ফাইন্যান্স হোক, এইচআর হোক, ম্যানেজমেন্ট হোক, সবকিছুর মানে ইয়ে করা, তদারকি করা, সহজ বাংলায়। সো এখানে বলছে যে এমডি আর অবলিক সিইও। তো এমডি এর ওয়ার্ডটা বলার কারণ কি, সিইও ওয়ার্ডটা বলার কারণ কি? তোমরা তো একই মনে হয়, একই কাজ দুইটা, ওয়ার্ডটা ডিফারেন্ট কেন? স্যার এমডি চিফ এক্সিকিউটিভ অফিসারের আন্ডারে হতে পারে, এটা আমার আন্ডারস্ট্যান্ডিং স্যার। না, খুব বেশি ওই ধরনের কোনো কারণ নাই। একটা ব্রিটিশ ল্যাঙ্গুয়েজ, একটা আমেরিকান ল্যাঙ্গুয়েজ। স্যার একই দুইটা। ব্রিটিশ অনেক জায়গায় ব্রিটিশ ল্যাঙ্গুয়েজ ইউজ করে যে এমডি বলে, ম্যানেজিং ডিরেক্টর। আর বর্তমানে আমেরিকান স্টাইলে ইটস সিএফ মানে সিইও। আপনি আমেরিকান ল্যাঙ্গুয়েজে দেখবেন সি লেভেল মানে সিএক্সও লেভেল, সিইও, সিএফও, সিপিও, সিআইও, সিটিও নাকি, সিএমও। আপনার সিএমও চিফ মার্কেটিং অফিসার, সিএফও চিফ ফাইন্যান্সিয়াল অফিসার। আর ব্রিটিশ ল্যাঙ্গুয়েজে আপনি ধরেন মার্কেটিং ডিরেক্টর, ফাইন্যান্স ডিরেক্টর, আপনার ম্যানেজিং ডিরেক্টর। আর ব্রিটিশ ল্যাঙ্গুয়েজে সিইও চিফ এক্সিকিউটিভ অফিসার। ওকে। The chairperson of the board shall be elected from among the non-executive directors of the company. ঠিক আছে?
সো এখানে দেখেন এই দিজ আর দ্য থিং, এগুলি একদম মুখস্থ করতে হবে না, বাট এগুলি সম্পর্কে আইডিয়া রাখা খুব জরুরি। The board shall clearly define respective roles and responsibilities of the chairperson and the managing director or chief executive officer. ঠিক আছে? In absence of the chairperson of the board, the remaining members may elect one of them from non-executive directors as the chairperson for the particular board meeting. The reason of absence of the regular chairperson shall be duly recorded in the minutes. এই যে মিনিটস গুলি রাখবে, এই যে রেকর্ড গুলি রাখবে, কে রাখবে এটা? স্যার সিইও এটা সাহেব রাখবে? কোম্পানি সেক্রেটারি রাখে না স্যার এটা? Yes. সো কোম্পানি সেক্রেটারি এটা কি করবে? মেনটেন করবে, মিনিটস গুলি লিখবে, উনি মানে টোটাল মিটিংটা পরিচালনা করবে আসলে। চিফ এক্সিকিউটিভ অফিসার, chief financial CFO, head of internal audit and company secretary. The company should appoint a CFO, head of internal audit and a company secretary. The board of directors should clearly define respective roles and responsibilities and duties of CFO, head of internal audit and company secretary. So, after directors report to shareholders, director reports to shareholder. ডিরেক্টররা যে কোম্পানি চালাচ্ছে তারা কি শেয়ারহোল্ডারদের কাছে কোনো রিপোর্ট করবে না? মালিক কারা? ডিরেক্টররা, হোল্ডাররা, শেয়ারহোল্ডাররা? শেয়ারহোল্ডাররা মালিক স্যার। তো ডিরেক্টররা কি তাদের মালিকদের কাছে একটা রিপোর্ট লিখবে না? জি স্যার, অ্যাজ এ এমপ্লয়ি হিসেবে। হ্যাঁ, আপনি যদি ওই ইয়া দেখেন, এটা আন্ডার সেকশন 184 নাকি? জি স্যার। আপনার কোম্পানিজ অ্যাক্টের এর সাথে কোম্পানিজ অ্যাক্টের কি লিংক করে দিছে? কোম্পানিজ অ্যাক্টের 184 সেকশন অনুযায়ী আপনার বোর্ড অফ ডিরেক্টরের মধ্যে বোর্ড অফ ডিরেক্টরস এর যে রিপোর্ট টু দ্য শেয়ারহোল্ডার, the board of the company shall include the following additional statement or disclosure in the directors report. তো সেটা আবার আপনি যখন দেখবেন কি, আপনি দেখবেন এই ডিরেক্টরস রিপোর্ট দেখছেন না, অ্যানুয়াল রিপোর্ট দেখছেন, অ্যানুয়াল রিপোর্টে এগুলি থাকতে হয়। একটু দেখেন তো যে বোর্ড অফ ডিরেক্টররা কি কি ব্যাপারে রিপোর্ট করবে, ফারাবি একটু পড়েন সুন্দর করে। An industry outlook and possible future developments in the industry, the segment-wise or product-wise performance, risks and concerns including internal and external risk factors, threat to sustainability and negative impact on environment, if any, a discussion on cost of goods sold, gross profit margin and net profit margin where applicable, a discussion on continuity of any extraordinary activities and their implications, gain or losses, a detailed discussion on related third-party transactions along with a statement showing amount, nature of related party, nature of transaction and basis of transaction of all related party transactions. এবার বাংলা শুরু করেন ভাই। জি ভাই, বলছি এবার প্রথম থেকে বাংলা ডিসকাস করেন। বাংলায় কি করব ভাই? ডিসকাস করেন। ডিসকাস বাংলায় ট্রান্সলেট করেন, সেটাই বাংলায় ট্রান্সলেট করব। একটু বলেন, হ্যাঁ স্যার আস্তে আস্তে বলতে থাকেন, আমরা শুনি। An industry outlook and possible future developments in the industry. Industry গোল কি, প্ল্যান কি আর ফিউচার ডেভেলপমেন্ট কি সেটা সম্পর্কে আউটলুক মেনশন করা। সেগমেন্ট ওয়াইজ আর প্রোডাক্ট ওয়াইজ পারফরমেন্স, একটা কোম্পানিতে মাল্টিপল সেগমেন্ট থাকতে পারে, মাল্টিপল প্রোডাক্ট থাকতে পারে, সেগমেন্টে কোনোটাতে পারফরমেন্স কম হতে পারে, কোনোটাতে পারফরমেন্স বেশি হতে পারে। আর প্রোডাক্ট মনে করেন ইউনিলিভারে কোম্পানিতে যে আগে একদিন স্যার এক্সাম্পল দিচ্ছিল, ডাভ আছে, তারপরে আর কি লাক্স আছে। ফারাবি ভাই বড় লোক মানুষ, ডাব ইউজ করবে, হ্যাঁ মনে আছে। আমি ডাভ ইউজ করি না, আমি ভাই অন্য জিনিস ইউজ করি, আমি না ওইটা স্যার বলছে আর কি, হ্যাঁ বলেন। হ্যাঁ, সেগমেন্ট ওয়াইজ তো কোন সেগমেন্ট ওয়াইজে পারফরমেন্স ভালো করতেছে, কোন সেগমেন্টে পারফরমেন্স খারাপ করতেছে, সেটা রিপোর্ট করা লাগবে ডাইরেক্টরদের। তারপর কি আছে, রিস্ক এন্ড কনসার্নস ইনক্লুডিং ইন্টারনাল রিস্ক এন্ড এক্সটার্নাল রিস্ক ফ্যাক্টরস। যে মাইকেল পোর্টারস 5 ফোর্স মডেলে স্যার যেটা পড়াইছিল যে থ্রেটস ফ্রম আউটসাইড, থ্রেটস ফ্রম কম্পিটিটর, সেটা হচ্ছে এক্সটার্নাল ফ্যাক্টর, আর ইন্টারনাল ফ্যাক্টর যেটা সেটা অ্যাসেস করা। তারপরে লং রানে বিজনেস সাস্টেইন করে রাখতে গেলে
যে জিনিসগুলো লাগবে, যেমন গ্রিন বিজনেস, যে এয়ার পলিউশন কম করা, কার্বন ডাইঅক্সাইড এমিশন করা, এইসব ব্যাপারে যাতে এনভায়রনমেন্টে নেগেটিভ ইম্প্যাক্ট না হয়, সেই সব বিষয় আশাদি ডাইরেক্টরসরা মেনশন করবে বা লিখবে, বা তারা তাদের একটা স্টেটমেন্ট দিবে বা একটা প্ল্যান বা গাইডলাইন প্রপোজ করবে সেটা। তারপরে আর কি এরপরেরটা 4 নম্বরটা আসতেছে ফাইন্যান্সিয়াল ইস্যু, কস্ট প্রফিট বা মার্জিন রেশিও কোনটা কতটুকু থাকবে বা না থাকবে, বা কোনটা কতটুকু আছে, কতটুকু ইমপ্রুভ হয়েছে পাস্ট টাইম থেকে, সেগুলার ব্যাপারে ডিসকাশন করা বা সেগুলোর ব্যাপারে স্টেটমেন্ট দেওয়া। তারপরে ডিসকাশন অন কন্টিনিউটি, গেইন অ্যান্ড লস অ্যান্ড এক্সট্রাঅর্ডিনারি অ্যাক্টিভিটিস। এক্সট্রাঅর্ডিনারি অ্যাক্টিভিটিসটা আমি এখানে ঠিক বুঝি নাই। কন্টিনিউটি মানে হচ্ছে তারা বিজনেস হিসেবে বা কোম্পানি হিসেবে তাদের কতদিন তারা সার্ভাইভ করবে বা করবে না সেই বিষয়। এক্সট্রাঅর্ডিনারি অ্যাক্টিভিটিস এটা স্যারকে জিজ্ঞেস করতে হবে, এটা আমি ঠিক শিওর না এটার মানেটা কি বোঝাচ্ছে। আর লাস্টেরটা ভাই রিলেটেড পার্টি ট্রানজাকশন, তার মানে হচ্ছে কোনো যদি থাকে, রিলেটেড পার্টি বলতে কি বোঝায়? রিলেটেড পার্টি বলতে সাবসিডিয়ারি বোঝায়, আমি যেটা আন্ডারস্ট্যান্ড করি। সাবসিডিয়ারি পার্টির মধ্যে ইন্টার ট্রানজাকশন যদি কোনো কিছু হয়, সেই ট্রানজাকশনটার কি কি টাইপের ট্রানজাকশন, ট্রানজাকশনের বেসিস কি, ট্রানজাকশনের অ্যামাউন্ট কি, সেগুলো ডিসক্লোজ করা। পারাবি, থ্যাংক ইউ ফর ইলাবোরেটলি ডিসকাস। এখন আপনি যেটা ডিসকাস করছেন এগুলি এই যে সার্টিফিকেট লেভেল পাস করতে আপাতত লাগবে না। লাগবে না স্যার? না এটাই ওয়েস্ট স্যার। না 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 না, ও মাই গড। আপনি যদি কথার কথা, আপনি যদি 150 কিলোমিটার বেগে বল খেলে অভ্যস্ত হন ইন এ ক্রিকেট, জি স্যার। আপনার কাছে যখন 130 কিলোমিটার বেগে বল আসবে কি করবেন? ওই ব্র্যান্ড লারার মতো একটা পা উঠে কি করবেন? এটা ফুল করবেন নাকি পুরোই দিব স্যার। 6 হয়ে যাব নাকি বিথি? সো আমরা এখানে এগুলি একদম বিস্তারিত একদম জাস্ট একটু বুঝে বুঝে পড়লাম, বাট এগুলি পরীক্ষায় এক্সাক্ট আপনাকে লিখতে দিবে ব্যাপারটা তা না, বাট এগুলির মধ্যে আইডিয়া থাকা খুব জরুরি। 5 নম্বরে যেটা সামসারাই বলতে চাইলো, ডিসকাশন অন কন্টিনিউটি অফ এনি এক্সট্রাঅর্ডিনারি অ্যাক্টিভিটিস এন্ড देयर ইমপ্লিকেশন। আপনি যে বিজনেস করেন না, যেটার কাজ করেন, আপনার হঠাৎ কোনো গেইন হয়ে গেল, আপনার হঠাৎ কোনো এক্সট্রাঅর্ডিনারি গেইন হয়ে গেল, যেটা আসলে প্রতিবারই থাকবে কিনা, না এটা এইবারের জন্যই হয়েছে, এটা আপনাকে ডিসক্লোজ করতে হবে। স্যার এবার বুঝতে পারছি স্যার, মানে এবং এনিথিং আউট অফ অর্ডিনারি কন্ডাক্ট অফ বিজনেস যেটা। হ্যাঁ, এবং জাস্ট এইটা এই যে পরের ইয়াগুলি একটু জাস্ট কি বলে পড়ে যান একটা মিশে। Statement of utilization of proceeds raised through public issues, rights issues, and or any other instruments. An explanation if the financial results deteriorate after the company goes for IPO, RPO, rights share offer, a right listing, etc. An explanation on any significant variance that occurs between quarterly financial performance, a statement of remuneration paid to the directors, including independent director, a statement that the financial statement prepared by the management of the issuer company presents fairly its state of affairs, the result of its operations, cash flow, and changes in equity. Yes, এখানে জাস্ট এগুলো একদম মুখস্থ করার কিছু নাই, জাস্ট এগুলি সম্পর্কে আপনার বোর্ড অফ ডিরেক্টরের শেয়ার হোল্ডারদের কি করতে হবে? জানাইতে হবে। Notify করতে হবে স্যার। হ্যাঁ, এগুলি সম্পর্কে বোর্ড অফ ডিরেক্টরদেরকে, শেয়ার হোল্ডারদেরকে জানাইতে হবে যে আইফআরএস অনুযায়ী রিপোর্ট হয়েছে কিনা বা সবকিছু হয়েছে কিনা, দিস আর দ্য থিং, এবং আইফআরএস কমপ্লাই করা হয়েছে না, এবং ইন্টারনাল কন্ট্রোল কমপ্লায়েন্সের মধ্যে কোনো ঘাটতি ছিল কিনা, কোনো ওনারা ভালোভাবে মেনটেন করছে কিনা, সো দ্যাট শেয়ার হোল্ডার ক্যান গেট দ্য কনফিডেন্স। সো দিস আর দ্য ইটস লং লিস্ট, ওরিট হওয়ার কোনো কারণ নাই, এখন মুখস্থ করতে হবে না কষ্ট করে, বাট আমরা এটা সম্পর্কে ধারণা রাখতে হবে যে শেয়ার হোল্ডারদেরকে, মানে বোর্ড অফ ডিরেক্টরের শেয়ার হোল্ডারদেরকে, মালিকদেরকে জানাতে হবে যে বস আমরা কিন্তু এগুলি ভালো করে কমপ্লাই করছি, আমরা এগুলি করছি। এজ ওয়েল এজ আপনাকে কি করতে হবে, যেমন এই যে আপনি 14 নম্বরটা দেখেন, স্টেটমেন্ট হোয়ার দ্য কি অপারেটিং এন্ড ফাইন্যান্সিয়াল ডাটা অফ অ্যাট লিস্ট 5 preceding years shall be summarized. পিছনের 5 বছরের ডাটা আপনাকে সামারাইজ করে দিতে হবে, যাতে শেয়ার হোল্ডাররা বুঝতে পারে যে আপনি কি করতেছেন।
আপনার মতো ম্যানেজমেন্ট তারা কন্টিনিউ করাবে কিনা, নাকি? সো শেয়ার হোল্ডারদের এই যে ম্যানেজমেন্টের কাজ কি, বোর্ড অফ ডিরেক্টরের কাজ কি? শেয়ার হোল্ডারদের ওয়েলথ ম্যাক্সিমাইজ করা না তাদের নিজেদের ওয়েলথ ম্যাক্সিমাইজ করা? শেয়ার হোল্ডারদের ওয়েলথ ম্যাক্সিমাইজ করা স্যার, এটা প্রাইমারি। কিন্তু কোন কোন ক্ষেত্রে উল্টা হয়, আবার বোথ হয়। আপনার অত উল্টা, আমরা এখন কি আইনের লোক? আমরা বেআইনি কথাবার্তা চিন্তা করার দরকার নাই, আছে? নাই স্যার, মানে 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 Okay. মানে প্র্যাকটিসে যেটা দেখি সেটা আর কি বললাম আর কি স্যার। আমরা এখন লতে আছি, প্র্যাকটিসে অনিয়ম লোকজন করতেই পারে, নাকি? জি স্যার। ওকে, সো আমরা ম্যানেজিং ডিরেক্টর, চিফ এক্সিকিউটিভ অফিসার, সিএফও and HISAC মানে হেড অফ ইন্টারনাল অডিট এন্ড কমপ্লায়েন্স এন্ড সিএস কোম্পানি সেক্রেটারি অ্যাপয়েন্টমেন্ট করবে, কারা কে অ্যাপয়েন্ট করবে এগুলো একটু দেখে নেবেন, কোনো সমস্যা নেই। তো তারপরে আমরা যেখানে মূল যে জায়গাটা, আপনার বোর্ড অফ ডিরেক্টরের দুইটা কি থাকে, সাব কমিটি থাকে। There are two subcommittee. One is audit committee, another is nomination and remuneration committee. এই দুইটা সাব কমিটি কি করে, বোর্ড অফ মানে ডিরেক্টরস থেকে রিপোর্ট করে। তো অডিট কমিটি কি, একটা অডিট কমিটির একটা থাকতে হয়। তো অডিট কমিটি আপনার হেড অফ ইন্টারনাল অডিট কি করে, অডিট কমিটিকে রিপোর্ট করে, অডিট কমিটিকে হেড অফ ইন্টারনাল অডিট। স্যার এই দুইটা সাব কমিটির যে ডাইরেক্টররা থাকে তাদের তো অবশ্যই ইন্ডিপেন্ডেন্ট হওয়া লাগবে। না, একদম ইন্ডিপেন্ডেন্ট না, এটা হলো এই আছে আপনার কি কোন কোন ফর্মে আসবে। রেসপন্সিবিলিটি টু দ্য বোর্ড অফ ডিরেক্টর আসতেছি। The company shall have an audit committee as a subcommittee of the board. The audit committee shall consist of the board in ensuring that the financial statement reflects true and fair view of the state of affairs of the company and in ensuring a good monitoring system within the business. Audit committee shall be responsible to the board. The duty of the audit committee shall be clearly set forth in writing. এবার আসেন আপনার অডিট কমিটি কনস্টিটিউশন, অডিট কমিটিতে কারা কারা থাকবে, যেটা সামসালাবের ইয়ে ছিল যে অডিট কমিটিতে কারা কারা থাকবে। ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টররা থাকবে স্যার। ইয়েস, আপনার না অ্যাটলিস্ট আসতেছেন। হ্যাঁ অডিট কমিটি shall be composed at least 3 members. জি স্যার। তিনজন থাকবে অ্যাটলিস্ট, বেশি থাকলে ভালো। The board shall appoint members of the audit committee who shall be non-executive director of the company expecting chairperson of the board and shall include at least one independent director. Okay. স্যার আপনার একজন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর থাকা খুব জরুরি, এবং ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর সাহেব আবার কি এ মেম্বার অফ দ্য অডিট কমিটি শুড হ্যাভ ফাইন্যান্সিয়ালি লিটারেট। আপনি যে কোনো টাইপের বেকুব টাইপের লোকরে কি আপনার এই অডিট কমিটিতে বসে দিলে হবে না। উনি বলছে and at least one member shall have accounting and related financial management background and 10 years of such experience. এটা হইলে ভালো, এটা হইতে হবে আর কি, ঠিক আছে? অডিট কমিটির মেম্বাররা যদি কি অটো টাইপের হয়, কিছু বুঝে না শুধুমাত্র কি বলে মানে কারণ বাজ থেকে ওইটা অনেক টাকা কি বলে জাস্ট অনেক টাকা দিয়ে কি মানে অনেক টাকার বিজনেস করছে, অনেক টাকা মানে মোটামুটি একটা হেভি অবস্থা। উনি একজন কি বলে বোর্ড অফ ডিরেক্টর। When the term of service of any committee members expiry and there is any circumstance causing any committee members to be unable to hold office before expiration of the terms of services. So এখানে আসুন আপনার the company secretary shall act as an secretary of the committee. Company secretary এই কমিটিরও একটা সেক্রেটারি হিসেবে কাজ করতে পারে। The quorum of the audit committee shall not constitute without at least one independent director. আপনার এই তিনজন যদি থাকে এর মধ্যে একজন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর, তো আপনার কোনো সিদ্ধান্ত নিতে গেলে ওই ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর সাহেব না থাকলে আপনি কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। বুঝতে পারলাম? জি স্যার। কোরাম উনি ছাড়া কোরাম হবেই না। সো এবার আমরা রোলটা একটু পরে তো সামসালাবি রোল অফ দ্য অডিট কমিটি। Oversee the financial reporting process, monitor choice of accounting policies and principles, monitor internal audit and compliance process to ensure that it's adequately resourced, including the approval of internal audit and compliance. সারাবি Sir, আপনি শুধুমাত্র কি বলে ইংলিশ পড়লে হবে না, আপনি সবার পুরো বুঝিয়ে দিবেন, একটু আবার একটা ওয়ার্ড পুরো বুঝিয়ে দিবেন। oversee the financial reporting process, তার মানে অ্যাকাউন্টস করা
থেকে শুরু করে যত প্রসিডিওর আছে সেগুলোকে মনিটর করা অডিট কমিটির কাজ। মনিটর চয়েস অফ অ্যাকাউন্টিং পলিসিস অ্যান্ড প্রিন্সিপাল, ডিপ্রিসিয়েশন কিভাবে হবে বা ফিক্সড অ্যাসেট অ্যাকোয়ার করা কিভাবে হবে, কোন মেথডে হবে, প্রক্রিয়রমেন্ট মেথড কিভাবে হবে, সেগুলা ফিক্স করা এবং মনিটর করা অডিট কমিটির কাজ। Monitor internal audit compliance adequately resourced, including approval of internal audit and compliance plan, and review the plan and compliance report. Internal audit এর যে রুলস এবং রেগুলেশনস আছে সেটা কিভাবে প্ল্যান করতে হবে এবং কিভাবে ইমপ্লিমেন্ট করতে হবে এবং কিভাবে ফার্দার রিভিউ করে ফিউচারে মনিটর করতে হবে সেই কাজটা করা। তারপরে ওভারসি হায়ারিং অ্যান্ড পারফরমেন্স অফ এক্সটার্নাল অডিটরস, আমরা যারা সিএফআর থেকে অডিট করতে যাই আমাদের পারফরমেন্স রিভিউ করা, আমরা কি করতেছি না করতেছি সেটা ওভারসি করা। হোল্ড মিটিং উইথ এক্সটার্নাল অ্যান্ড স্ট্যাচুটরি অডিটরস ফর রিভিউ অফ অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল রিপোর্টস বিফোর সাবমিশন টু দ্য বোর্ড ফর অ্যাপ্রুভাল অর অ্যাডপশন। অডিট রিপোর্ট হচ্ছে বোর্ডের সামনে প্রেজেন্ট করে সেটা অ্যাকসেপ্টেড কিনা বা সেটায় কোনো চেঞ্জ আসবে কিনা, যেমন যেটা আমরা ড্রাফট রিপোর্ট দিই, আমার যেটা এখন এই মোমেন্টে মনে হচ্ছে যে ড্রাফট অডিট রিপোর্ট পাঠায় সেটা নিয়ে ডিসকাশন করা বা কোনো চেঞ্জ আসছে কিনা বা তাদের কোনো অবজেকশন আছে কিনা সেটা নিয়ে কথাবার্তা বলা। আর লাস্টলি হচ্ছে রিভিউ অ্যালং উইথ ম্যানেজমেন্ট দি অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বিফোর সাবমিশন টু দ্য বোর্ড ফর অ্যাপ্রুভাল। বোর্ডের কাছে ফাইনাল যে আমরা রিপোর্টটা সাবমিট করব সেটা রিভিউ করা। So there are long thing role of audit committee continuation. এটা আপনারা আমি আপনাদের মেল করে দেব, একটু দেখে দিবেন কেমন? সেটা ভুল বলছি বোধহয়, মনে হয় এক্সপ্লেইন করতে যে বোধহয়। না, ইটস ওকে, না বুঝছি, শুনছি, ইটস ওকে, নো প্রবলেম, এক্সিলেন্ট। সো এই রিপোর্টিং এটা একটা লম্বা প্রসেস, এই জিনিসগুলি আপনাকে রিপোর্ট করতে হবে, যেটা আপনার এবার পরীক্ষার জন্য যেটা একটু জরুরি, এইটা একটু খুব জরুরি। শামস ফারাবী, জি স্যার। এটা হলো আপনার, আপনি তো এক্সটার্নাল অডিটর, রাইট? জি স্যার। You are external auditor of any listed company, নাকি? এখন আপনি লিস্টেড কোম্পানি এক্সটার্নাল অডিটর, আপনি এক্সটার্নাল অডিটর মানে কি? আপনি সার্টিফাই করছেন ওই কোম্পানির বুকস এন্ড রেকর্ডস কিপিং এর মধ্যে কোনো ম্যাটেরিয়াল মিস স্টেটমেন্ট নাই, যেই পরিমাণ আপনার কি বলে ইপিএস বা যেই পরিমাণ আপনার মানে সবকিছু শো করা হয়েছে সবকিছু ট্রু এন্ড ফেয়ার রিভিউ। অডিটরের রিপোর্ট আসলে কোনটা? এই যে বড় একটা অ্যানুয়াল রিপোর্ট, এটা সবটা অডিটরের রিপোর্ট না? অডিটরের রিপোর্ট কোনটা আসলে? অডিটরের রিপোর্ট স্যার, ওই যে 2-3 পাতায় যে একটা লেখা থাকে অডিটরের রিপোর্ট, ওইটা হচ্ছে অডিটরের রিপোর্ট স্যার। অ্যাকাউন্টস বানানো কি অডিটরের কাজ? অ্যাকাউন্টস বানানো অডিটরের কাজ না। অ্যাকাউন্টস বানানোর কাজ হচ্ছে স্যার কোম্পানিতে যে অ্যাকাউন্টিং সেকশনের অ্যাকাউন্টেন্ট থাকে অথবা যে সিএফও থাকে তার কাজ অ্যাকাউন্টস বানানো। অডিটরের কাজ হচ্ছে ওই অ্যাকাউন্টসটাকে চেক করা, ওটা ট্রু বা ফেয়ার কিনা সেটা দেখা স্যার। ট্রু চেক করে এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ওপিনিয়ন দেওয়া, রাইট? একটা অপিনিয়ন দেওয়া, জাস্ট ইন্ডিপেন্ডেন্ট ওপিনিয়ন। অডিটরের কাজ হলো ইন্ডিপেন্ডেন্ট ওপিনিয়ন দেওয়া। বিথি আছে নাকি? বিথি কই? অডিটর বিথি? বিথি আপু নাই মনে হয় স্যার। কোনো সমস্যা নেই, মাঝে মাঝে আউট হয়ে যায়, বিড়াল নিয়ে বিজি। হ্যাঁ, তো যেটা ছিলাম, সো আপনার অডিটর সাহেব কি এই যে অডিটের মানে কি বলে কোম্পানি সম্পর্কে আপনি মতামত দিবেন, আপনার কি ওই কোম্পানির সাথে অন্য কোনো কাজের সাথে এঙ্গেজ হওয়া উচিত হবে? না স্যার, এটা আনএথিক্যাল হবে। তারপরে এই যে এথিক্স এর যে রুলস গুলো আছে সেগুলোর সাথে কনফ্লিক্ট হবে। সো আপনার কর্পোরেট গভর্নেন্স গাইডলাইন অনুযায়ী কোন কোন কাজগুলির সাথে আপনি এঙ্গেজ থাকতে পারবেন না, এটা কি জানা জরুরি না? জি স্যার। এটা পরীক্ষায় অনেক আসে এবং এখান থেকে প্রশ্ন একটু থাকে এবং আসবেই মোটামুটি, বুঝছেন না? স্যার সেলফ ইন্টারেস্ট থ্রেট, ফ্যামিলিয়ারিটি থ্রেট, তারপরে আমরা ওদিকে যাচ্ছি না, মানে আপনি ওই থ্রেড গুলি তো আসবেই, বাট এই কাজগুলি করলে আর কি। জি স্যার। তো এই এক্সটার্নাল অডিটর আর স্ট্যাটুটরি অডিটর এই নিচের কাজগুলি ইস্যুয়ার কোম্পানির সাথে করতে পারবে না, নাকি? জি স্যার। The issuer company shall not engage its external auditor or statutory auditor. ওই কোম্পানি তার এক্সটার্নাল অডিটর বা স্ট্যাটুটরি অডিটরের সাথে to perform the following services of the company
নেমলি ইস্যুয়ার কোম্পানি, যে কোম্পানির অডিট আপনি করবেন ওই কোম্পানি তার এক্সটার্নাল অডিটরের সাথে নিচের কাজগুলির সাথে এঙ্গেজ থাকতে পারবে না। সো বিং এন অডিটর, আপনাকে বলা হয়েছে আপনি ওই যে কোম্পানির এক্সটার্নাল অডিট করবেন তার সাথে এই কাজগুলি আপনি করবেন না। আর ওই ইস্যুয়ার কোম্পানিকে বলছে যে আপনার সাথে যে এক্সটার্নাল অডিটর তাকে এই কাজগুলি আপনি এঙ্গেজ করাতে পারবেন না। তাহলে কি হবে? ফারাবি যেটা বললো সেখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট নাকি? জি স্যার। আপনার ওই কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট ওই থ্রেড গুলি চলে আসবে, থ্রেড। তো সেক্ষেত্রে ওই থ্রেড গুলি চলে আসলে ইন্ডিপেন্ডেন্ট অডিট রিপোর্ট দিতে পারবেন, ইন্ডিপেন্ডেন্ট থাকতে পারবেন। তখন রিপোর্ট স্যার বায়াসড হয়ে যাবে তখন। ওকে, এক নাম্বারটা পড়েন, কি কাজ করতে পারবেন না ফারাবি? Appraisal or valuation services or fairness of opinions. ওকে, সো আপনি নিজে ওইটার কোন অ্যাপ্রাইজাল, ওই কোম্পানির কোন ভ্যালুয়েশন সার্ভিস এবং কোন ফেয়ারনেস ওপিনিয়ন, আপনি একটা ডিউ ডিলিজেন্স রিপোর্ট দিলেন যে কোম্পানির সবকিছু ফেয়ার এন্ড কি বলে ট্রু এন্ড জাস্টিফাইড কি, এবং আপনি আবার পরে ওই কোম্পানি অডিট করতে হবে। ইজ ইট ওকে? না স্যার, ওকে না। কাজে এই কাজগুলি করা যাবে না ওই কোম্পানির সাথে। এবং আপনি কি অন্য ক্লায়েন্টের সাথে আপনি কি এই কাজের সার্ভিস এঙ্গেজ থাকতে পারবেন না? অন্য ক্লায়েন্টে পারবো, বাট এই পার্টিকুলার কোম্পানিতে আমি এটা করতে পারবো না। আপনি যে কোম্পানির এক্সটার্নাল অডিটর। জি স্যার। রাইট। সেকেন্ড, Financial information systems design and implementation. আপনি যে এই সিস্টেমটা ডিজাইন করছেন, আপনি তাদের অ্যাকাউন্টিং বুককিপিং রেকর্ড ডিজাইন করে দিচ্ছেন, এখন আপনি গেছেন অডিট করতে, আপনি কি বলবেন? সব ঠিক আছে? অবশ্যই ঠিক আছে, আমি এটা বলবো লজিক্যালি, কারণ আমার ডিজাইন করা জিনিস, তো সেই ক্ষেত্রে আমি এটা করতে পারবো না। এটাকে আলাদা অন্য পার্টি এসে করবে, আমি এসে শুধু চেক দিব যে এই ফাইন্যান্সিয়াল ইনফরমেশন সিস্টেম রেগুলেশন গুলা ঠিক মতো ফলো করা হয় কিনা আর এগুলা মেনটেন করা হয় কিনা। 3, Bookkeeping or other services related to accounting records or financial statements. ওকে। স্যার অ্যাকাউন্টস বানানো আর কি। আগেরটা বেসিক্যালি ফাইন্যান্সিয়াল ইনফরমেশন সিস্টেম ডিজাইন, মানে সফটওয়্যারের কথা বলেছি। আপনি সিস্টেমটা ডিজাইন করে দিয়েছেন এবং ইমপ্লিমেন্ট করে দিয়েছেন আপনি, আর পরেরটা একেবারে রেকর্ডের কথা বলা হয়েছে, বুককিপিং সার্ভিসেস। 4, ব্রোকার ডিলার সার্ভিসেস। এটা হলো আপনি আপনার ওই ইস্যুয়ার কোম্পানির শেয়ার কেনা বেচার বা কোনো ব্রোকার ডিলার সার্ভিস হিসেবে আপনি এঙ্গেজ থাকতে পারবেন না। জি স্যার। 5 হচ্ছে স্যার অ্যাকচুয়ারিয়াল সার্ভিসেস। হ্যাভ ইউ এন আইডিয়া অ্যাবাউট অ্যাকচুয়ালি কি? স্যার এই টার্মটার মানেটা আমি স্যার ভুলে গেছি স্যার, এটা মাথায় আসতেছে না এখন। ওকে, অ্যাকচুয়ালি বাংলা অর্থ হলো বীমা বিশারদ, যে কিনা কম্পেনসেশনটা ডিসাইড করে, ডিটারমাইন করে, এবং ইটস এ ভাস্ট এরিয়া, ইটস এ হিউজ কোর্স সার্কিট। এটা বাংলাদেশে কোনো ইনস্টিটিউট নাই, আপনার ইংল্যান্ডে ইনস্টিটিউট আছে, আমেরিকাতে ইনস্টিটিউট আছে মেবি। আপনার অ্যাকচুয়ারি, আপনি সিএ পাস করলে আপনাকে বলা হয় চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। আপনি অ্যাকাউন্টেন্ট হইলে আপনি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। আর আপনি যখন এই যে ইন্স্যুরেন্স সেক্টরে কাজ করবেন, দেয়ার ইজ এ ভ্যালুয়েবল প্রফেশন, ইউ মে বি অ্যান অ্যাকচুয়ারি। সো আপনার অ্যাকচুয়ারি হইতে হলে আপনাকে লটস অফ সাবজেক্ট সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। ইটস ম্যাথমেটিক্স, ইটস অ্যাকাউন্টিং ফাইন্যান্স তো অবশ্যই বটে, এবং আপনাকে স্ট্যাটিস্টিক্স, ম্যাথমেটিক্স, এবং আপনাকে আদার থিং, লটস অফ থিংস, আপনাকে অনেকগুলি মানে রিলেটেড সাবজেক্ট ম্যাটারও আপনাকে এক্সপার্টিস থাকতে হয়, সো দ্যাট আপনি ইউ ক্যান ডিটারমাইন দা কি বলে মানে ইন্স্যুরেন্স ক্লেইমটা কি হইতে পারে, মানে ইন্স্যুরেন্স করলে কেউ যদি ইন্স্যুরেন্সের একটা বিগ অ্যামাউন্ট, লাইফ ইন্স্যুরেন্স হোক বা হাউস বা নন কারেন্ট অ্যাসেট রিলেটেড ইন্স্যুরেন্স হোক, সেটার যে ড্যামেজ হলে সেই পেমেন্টটা করবে, সেই পেমেন্টের ফিগারটা একটা ফর্মুলা দিয়ে তাকে ডিটারমাইন করা লাগবে। তো সেই ফর্মুলা করা বা এই টাইপের একটা কাজ। অলওয়েজ ফর্মুলা দিয়ে করলেই হয়ে যাবে তা না, কারণ দেয়ার আর নন ফাইন্যান্সিয়াল ফ্যাক্টরস, অনেক মানে এস্টিমেশন আছে, নন ফাইন্যান্সিয়াল ইস্যু আছে। দেয়ার আর লটস অফ প্রফেশনাল এস্টিমেশন, রাইট? জি স্যার। ওকে, সো ওই ধরনের অ্যাকচুয়াল সার্ভিস আপনি আপনার ইস্যুয়াল কোম্পানির সাথে আপনি করতে পারবেন না। দেন 6, ইন্টারনাল অডিট সার্ভিসেস অর স্পেশাল অডিট সার্ভিসেস। ইয়েস, যাবে না স্যার, করা যাবে না। 7, Any services that the audit committee determines, করা যাবে না।
ওই কোম্পানির যে অডিট কমিটি আছে তারা বলে দিচ্ছে যে না এটা করা যাবে না, ওটা করলে কি হবে? কারণ তারা ডিসাইড করছে এটা করলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হবে। ডিসাইড করছে তো স্যার কর্পোরেট গভর্নেন্স, ইয়েস, সো অডিট কমিটি বললেও সেটা করা যাবে না। ইয়েস। 8, Audit or certification services on compliance of corporate governance করা যাবে না আপনি যদি যে কোম্পানি অডিট করেন ওই কোম্পানির কর্পোরেট গভর্নেন্সের যেটা কমপ্লাই করছে কিনা এটা সার্টিফিকেট আপনি যদি দেন এটাও কি হবে না? হবে না। কিন্তু আমি ইন্ডিভিজুয়ালি ওই কোম্পানিতে অডিটর হিসেবে না, যে আমি তাদের কর্পোরেট গভর্নেন্স কমপ্লায়েন্স করছে কিনা সেইটার কাজ আমি হয়তো করতে পারবো, কিন্তু অডিট এবং কর্পোরেট গভর্নেন্স কমপ্লায়েন্স একসাথে করতে পারবো না স্যার। ওকে, থ্যাংক ইউ। 9, 9 হচ্ছে স্যার ওই যে এনি কাইন্ড অফ কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, সেলফ থ্রেট, ইন্টারেস্ট, ফ্যামিলিয়ারিটি, এগুলো সবের মধ্যে পড়ে। আপনাকে এই ক্লজটা দিয়ে কি করে দিচ্ছে? সবকিছু কভার করে দিচ্ছে। জি স্যার। সো এই যে জিনিসটা এটা কিন্তু পরীক্ষায় প্রায় চলে আসে, এটা পরীক্ষায় প্রায় সময় চলে আসে। আপনাকে অন্যগুলি মনে না রাখলেও এই কোশ্চেনটা এটা কিন্তু মনে রাখতে হবে একটু কষ্ট করে। এইটা আরেকবার আই এক্সপেক্ট যে এটা আরেকবার পড়বেন, আরেকবার খেয়াল করবেন। পারাবি? জি স্যার। এটা আরেকবার সুন্দর করে পড়েন। স্যার কোন নাম্বারটা স্যার? শুরু থেকে? না, শুরু থেকে, মানে এক্সটার্নাল অর স্ট্যাটুটরি অডিটর মানে আপনার কোন কাজগুলি ক্লায়েন্টের সাথে এঙ্গেজ থাকতে পারবে না। Appraisal or valuation services or fairness opinions, financial information systems design and implementation, bookkeeping or other services related to the accounting records or financial statements, broker-dealer services, actuarial services, internal audit services or special audit services, any services that audit committee determines, audit or certification services on compliance of corporate governance, any other service that creates conflict of interest. এই কাজগুলি কি করতে পারবে না? কোনো এক্সটার্নাল অর স্ট্যাটুয়ারি অডিটর পার্টিকুলার সেই কোম্পানিতে করতে পারবে না স্যার। এই স্লাইডের একটা ছবি নিয়ে নিতে হবে মোবাইলে, আগামী 1-2 দিন একটু দেখতে হবে। জি স্যার, নিতেছি। আমি তো অডিটর মানুষ, আমি কিন্তু কি করতে পারবো না? আমি অডিটর মানুষ, আমি এটা কি করতে পারবো না? এই 9টা কাজ করা যাবে না স্যার। আমার সাথে কাজগুলি করতে পারবো না। ফারাবি আছেন কোন ফার্মে? ফারাবি স্যার এ মতিন এন্ড কো। অফিসটা কোথায় এখন? স্যার অফিস কোথায় এখন? স্যার অফিস হচ্ছে নয়াপল্টন স্যার। নয়াপল্টন, হ্যাঁ। মতিন স্যারের সাথে আমার আছে, মতিন স্যারের সাথে কি বলে আই হ্যাভ পরিচয় আছে। সো আমরা 14 নম্বর চ্যাপ্টার, এটা খুব কিছু না আসলে, এটা শেষ করতে 5 মিনিট লাগবে। শেষ করে ফেলি নাকি? জি স্যার। স্যার আপনি যে ফার্মে ছিলেন আমি সেই ফার্মের এই কিছু মানে স্টুডেন্ট আছে, আর হলো আমরা একটা ক্লায়েন্ট আছে আর কি, অ্যাসেট ভ্যালুয়েশন। আর তানজিব স্যারকে তো চিনেন স্যার না? আপনি কে বলছেন? আমি সাদ্দাম। আপনি কোন ফার্মের? স্যার আমি হলাম এসআর ইসলাম এন্ড কম, কিন্তু আমি এই খান হব আপনি যে ফার্মের ছিলেন সেই ফার্ম আর আমার ফার্ম, দুই ফার্ম মিলে আমরা একটা জয়েন্ট ভেঞ্চার আর কি, অডিটরস অ্যাসেট ভ্যালুয়েশন পিজিসিবি। আপনার এসআর ইসলামের মিস্টার সাইফুল ভাই? জি জি জি, হ্যাঁ জি জি। সাইফুল ভাই না, এখানে বলতেছে যে আপনি নাকি ও ফার্মের ছিলেন, আপনাকে দেখলো স্ক্রিনে, বলতেছে এটা আমাদের ফার্মের। খানাবে ছিলাম। আমি খানাবে ছিলাম, আর আমি সিএ কোয়ালিফাই করার আগে আই হ্যাভ জয়েন্ড দ্য কাশেমিন কোম্পানি। কাশেমে আমি প্রজেক্ট ম্যানেজার ছিলাম। জি, খানাব থেকে আমার সিএ কোর্স করা। চারজন স্টুডেন্ট আছে তো, তারা বললো আর কি, আমি হ্যাঁ মনে ওকে। এখন অত টেনশন নেওয়ার কোনো কারণ নাই, অত ডিভাইডেশন করার কোনো কারণ নাই। কোন ফার্মে, এই ফার্মের সাথে লোকটা মানে এই ফার্মের লোকের সাথে আড্ডা মারা যাবে না, মেশা মারা যাবে না, করা যাবে না, কোনো আজারের কাজ একদম থাকবেন না। জি স্যার। কি করে ফেলতে হবে? সিএ পাস করে ফেলতে হবে। জি জি। এবং আপনি যদি মুসলমান হন, আপনি যদি অন্য ধর্মেরও হন, আপনার সকালবেলা প্রেয়ারটা পারফেক্টলি স্টার্ট করবেন। সকালবেলা প্রেয়ারটা পারফেক্টলি স্টার্ট করে দেন আপনি স্টার্ট দ্য ডেজ।
আমি পার্সোনালি বিলিভ করি যে আপনি সকালবেলার প্রেয়ার, ইফ ইউ আর মুসলিম, ইউ আর নন মুসলিম, নো প্রবলেম। জি স্যার তো আপনি সকালবেলার প্রেয়ারটা কমপ্লিট করে ঠান্ডা মাথায় স্টার্ট করবেন। হোয়াট এভার দ্য ক্লায়েন্টে থাকেন, অফিসে থাকেন, ঢাকা থাকেন, যার নামে থাকেন, কি করা জি কি স্যার করা যাবে না, মিস কোনো করা যাবে না ঝামেলা করা যাবে না। স্যাক্রিফাইস করে কে? আপনার বইগুলি স্যাক্রিফাইস করে কি? জি স্যার ক্লায়েন্টের কাজের কোনো স্যাক্রিফাইস নাই, ফার্মের কাজের কোনো স্যাক্রিফাইস নাই, আপনার ফেসবুকের কোনো স্যাক্রিফাইস নাই নাকি? আর যদি গার্লফ্রেন্ড থাকে তাহলে তো কোনো কথাই নেই, ওটা তো আরো আগে স্যাক্রিফাইস নাই। হইছে বলে লেখাপড়া। জি স্যার কিন্তু শুধু স্যাক্রিফাইস করে কে? বেচারা স্টাডি। Okay, chapter 14 it's about external regulation to business. বিজনেসের এক্সটার্নাল রেগুলেশন মানে যেটা ইন্টারনাল না, এক্সটার্নাল। এবং এক্ষেত্রে যদি দেখেন, এক্ষেত্রে বিজনেস এক্সটার্নাল রেগুলেশন হলো, রেগুলেশন বলতে যেটা বলছে সংস্থারাবি ওইটাই, যেটা হলো কিছু কি বলা বা আপনার রেগুলেশন অফ ইন এক্সটার্নাল, যেটা ক্ষেত্রে কোম্পানির কি নাই, খুব একটা কন্ট্রোল নাই, থাকে না। এনি ফর্ম অফ স্টেট ইন্টারফারেন্স উইথ দ্য অপারেশন অফ দ্য ফ্রি মার্কেট। দিস could involve regulating demand, supply, price, profit, quantity, quality, entry, exit, information technology, or any other aspect of production and consumption in the market, এবং protecting the public interest. Just as a regulation of the accountancy profession is needed to provide the public interest with protection and assurance. আপনার রিপোর্টের উপরে কি পাবলিকরা ভরসা করতে পারে কি পারে না? মানে আপনার রিপোর্টের উপরে আপনার ইনভেস্টররা বা পাবলিক কি ভরসা কি করবে কি করবে না? আপনার যারা রেগুলেটরি মানে আপনার যারা কি বলে পাবলিকরা যাতে আপনার রিপোর্টের উপর কি পায়, ফেথ পায়, এটা আপনার দায়িত্বের মধ্যে পড়ে। এবং এটা শেয়ার হোল্ডার, এবং এটা হলো আপনার এখানে আসি আমরা কমপ্লায়েন্স জানি, রেগুলেটরি কমপ্লায়েন্স কি। এবং সেক্ষেত্রে যেটা চলে এসেছিল দ্য ইউএস সারাভান্স-অক্সলে অ্যাক্ট 2002, যেটা নিয়ে অলরেডি আলোচনা করা কমপ্লিট আমাদের আগের সেশনে, মানে সরি আগের চ্যাপ্টারে যেটা আলোচনা করা শেষ। এটা একটু পড়ে নেবেন। কর্পোরেট স্ক্যান্ডাল সাচ এজ এনরন এন্ড ওয়ার্ল্ডকম ইন দ্য ইউএস prompt very significant concern about corporate responsibility, internal control, financial reporting, external audit, and the prevention of fraud. নাকি ওই যেটা বলছিলাম যে সারাভান এন্ড অক্সলে, মিস্টার সারাভান এন্ড মিস্টার অক্সলে দুইজন সিনেটর, তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল স্ক্যান্ডালটার বিস্তারিত ইনভেস্টিগেশন করতে। দে প্রোভাইড এ রিপোর্ট। ওই রিপোর্টটাই পরবর্তী সালে কি হয়েছে, পরবর্তী সময় ওই সময় আমেরিকান পার্লামেন্ট কি বলছে, ইউএস পার্লামেন্ট, এইটা এত সুন্দর একটা মানে কি হয়েছে গাইডলাইন হয়েছে, এটাকে আমরা অ্যাক্ট হিসেবে আমরা এটাকে কি করতে পারি, মানে কমপ্লাই করতে পারি। এবং যেটা বলছিলাম যে ওইখানকার যে সেকশনগুলি, এগুলি আমরা পড়বো না, আমাদের জন্য খুব জরুরি না। কর্পোরেট রেসপন্সিবিলিটি ফর ফাইন্যান্সিয়াল রিপোর্ট, এটা হলো ওইখানকার সেকশনগুলি হলো 302, 303 এই স্টাইলের নাকি। আমরা ওইখানকার জিনিসগুলো আমাদের জন্য প্রযোজ্য, আমরা এখানে খুব একটা পড়বো না ওগুলি। তারপরে আপনার ওই এক্সটার্নাল রেগুলেশন আপনার কি করে, আপনার এই যে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এসটিও, এই টাইপের প্রতিষ্ঠান এক্সটার্নাল মানে বিজনেসের কি করে, বিজনেসের অনেক কিছু ডিসাইড করে দেয়। STO represents nearly 97% of international trade. It seeks to promote the free flow of trade by removing obstacles to trade. It does this by আপনার কি এই কাজগুলি এটা কি করে থাকে, এই যে এই সংস্থা administering the STO agreements, being a forum for trade agreements, setting trade disputes মানে dispute settlement body দ্বারা, reviewing national trade policies, assisting developing countries in trade policy issues, cooperating with other international organizations, and আরো কিছু কিছু জিনিস আছে, আরো কিছু কিছু মানে রিজনাল ট্রেডিং বডি আছে, অর্গানাইজেশন আমরা কি জানি, ইউ দা ইউরোপিয়ান কি ইউনিয়ন, আরো আছে আপনার কি নাফটা মানে কি ইউএসএ, কানাডা এন্ড মেক্সিকো, এই তিন দেশের যে মানে কি বলে মানে আপনার মানে ট্রেডিং বডি, মানে আপনার কি বিজনেসের যে কি বলে তারা যে কি করছে, তারা যে মানে কি এর মতো আর কি সার্ক, যেমন সাউথ এশিয়ার জন্য সার্ক, বাংলাদেশ, ভুটান, ইন্ডিয়া, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, এন্ড একটা কি এটা হলো এটা মার্কোসুর বলে আর কি,
মাকসুর ব্রাজিল, আর্জেন্টিনা, উরুগুয়ে, প্যারাগুয়ে এন্ড নাও চিলি এর সাথে অ্যাড হয়েছে। এন্ড এটা আছে ইকোনমিক কমিউনিটি অফ ওয়েস্ট আফ্রিকান স্টেট। দিজ আর দ্য রিজিওনাল ট্রেডিং অর্গানাইজেশন, ব্যবসায়িক সংগঠন নাকি। জি স্যার, সুন্দর একটা স্লাইড আসলো। ও আচ্ছা, মোস্ট এক্সপেক্টেড স্লাইড, রাইট? জি স্যার। হ্যাঁ, তো আজকে আমরা আমাদের পড়াগুলি একটু কমপ্লিট করলাম। আমাদের এই যে 10 মানে 10 10 12 12 14 জি আমাদের যে ইভেন্ট চ্যাপ্টারের পড়াগুলি শেষ। আমরা আগামী ক্লাসে আর দুই তিনটা ক্লাস মনে হয় পাবো। আর আমাদের মনে হয় শিডিউল ক্লাস মনে হয় কমপ্লিট হয়ে গেছে। তারপরও যেহেতু একটু মনে লাগবে, একটা ক্লাস আছে মনে হয় শিডিউল ক্লাসের, ওই ক্লাসের মধ্যে আমরা ম্যাথমেটিক্যাল ইস্যুস গুলো একটু আলোচনা করে দেবো। আর হালিম সাহেবকে বলবো যে যদি ওনার শিডিউল হয় 2-3টা ক্লাস যদি উনি জাস্ট কি করে আমাদের জন্য এডিশনালি যদি করে, উইল টেক অ্যানাদার ক্লাসেস ইন রিভিউ প্রসেস। টোটাল রিভিউ প্রসেসটা কমপ্লিট করব এবং এই ম্যাথমেটিক্যাল ইস্যুস যেটা ছিল, যেটা আপনারা একটু বাসায় একটু দেখে নেবেন, আর যেটুকু বাকি আছে ওটুকু কমপ্লিট করে দেবো। অ্যাজ ওয়েল এজ আমরা পরীক্ষার জন্য কিছু উইল ডিসকাস ফিউ এরিয়াস, যে আপনি এক্সাক্ট কোন জিনিসগুলি কিভাবে একটু প্রস্তুতি নিলে আপনাদের সুবিধা হবে, এবং ফোকাস এরিয়া অলসো, কোন এরিয়াতে আপনি শুড ফোকাস। স্যার, চ্যাপ্টার ওয়াইজ আমাদের জন্য কিছু এমসিকিউ কি দেওয়া যায় কিনা স্যাম্পল হিসেবে, তাহলে আমাদের সবার জন্য ভালো হতো আর কি, কারণ আমাদের এক্সামটা তো এমসিকিউ হবে। হ্যাঁ, এমসিকিউ নিয়ে কিছু আলোচনা করবো, জাস্ট এই মুহূর্তে এক্সাক্ট কম সময়ের মধ্যে হয়তো কিছু করা যাবে না, দেখি আর কি। স্যার এই মুহূর্তে না, আপনি চ্যাপ্টার ওয়াইজ যদি কিছু কিছু আমাদের জন্য মানে এমসিকিউ করে রাখতেন, তাহলে আমরা এটা দেখবো বা ভালো হতো আর কি সবার জন্য। একটু দেখেন স্যার। না, কোন এরিয়াগুলি ফোকাস করবেন ওটা আগে দেখবো। আসলে আগে ফোকাস এরিয়াগুলি নিয়ে আলোচনা করবো। জি স্যার, ওকে, স্লাইডগুলো আমাদের দিয়ে দেন। হ্যাঁ দিয়ে দিচ্ছি। যে 3টা চ্যাপ্টার। জি, ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। হ্যাঁ, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ স্যার। আসসালামু আলাইকুম স্যার।